ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মিরাজুল ভাই ভালো আছেন? কেমন আছেন স্যার? ভালো আছেন নাকি? আছি আলহামদুলিল্লাহ। আছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেখেন, আমরা শুরু করে দিব। জাস্ট জুবাইর ভাই, জি, শুরু করে দেন। আপনি সরাসরি স্যারকেই মানে ক্লাসের কথা বলে শুরু করে দিন ওকে, আজকে। ধন্যবাদ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যাশনাল হোমিওপ্যাথিক ডক্টরস ফোরাম এনএইচডিএফ এর উদ্যোগে আমাদের সপ্তাহের আজকের শুক্রবারের 10ই অক্টোবরের যে ক্লাস, পূর্ব নির্ধারিত ক্লাসে আজকে আমাদের সম্মানিত অতিথি ডক্টর অমরনাথ চক্রবর্তী স্যার আমাদের মাঝে উপস্থিত আছেন। আজকে আমাদের পূর্বের একই সিকোয়েন্সের বিষয় প্যালিয়েশন, সাপ্রেশন অ্যান্ড কিউরের চতুর্থ পর্ব। আজকের ক্লাসের সবাইকে সুস্বাগতম। আশা করি আমরা আজকের ক্লাসটা প্রাণবন্তভাবে আগের পূর্বের ক্লাসগুলোর মতোই উপভোগ করতে পারবো। আর যার যার জায়গা থেকে যত পারি আমাদের যারা পরিচিত জন আছে সবাইকে আমরা ইনভাইট করে ক্লাসে জয়েন করাতে পারি। জি, ধন্যবাদ। এ পর্যায়ে আমি আমাদের সম্মানিত আলোচক ডক্টর অমরনাথ চক্রবর্তী স্যারকে সবিনয়ে অনুরোধ করছি আমাদের আজকের ক্লাস শুরু করার জন্য। ডক্টর অমরনাথ চক্রবর্তী স্যারের ক্লাস আমরা সবাই মনোযোগ সহকারে শুনবো এবং কারো কোনো নোট এবং প্রশ্ন থাকলে সেগুলো লিখে রাখবেন। জি, ধন্যবাদ। ধন্যবাদ হ্যাঁ, প্রথমে জানাই হোমিওপ্যাথিক ডক্টরস ফোরামকে, এবং এইরকম একটা নিরস সাবজেক্ট নিয়ে আলোচনার আনার জন্য বা আমাকে সুযোগ দেওয়ার জন্য, যেটাই বলুন তা। কিন্তু এটা নিরস নয়, বিষয়টা অনেক গভীর বিষয়। আমি জাস্ট স্টার্ট করছি একটা আমার কেসের একটা ঘটনা দিয়ে আমি বলছি। আমরা কিন্তু ওভারিয়ান সিস্ট পেশেন্ট আমরা অনেক কিছুই পাই তো আমরা আমরা প্রায় পেয়ে থাকি, আমরা প্রায় এর চিকিৎসা করি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু ঘটনাটা হচ্ছে যে আমরা যখন একটা পেশেন্টের আমি ওভারিয়ান সিস্ট পেলাম, আমরা কোন দিকে তার সিস্টটা শুরু হয়েছিল প্রথমে এটা বার করার চেষ্টা করি, হয়তো সেটা বেরিয়েও গেল, তাতে কোনো অসুবিধা কিছু নেই। আমরা কিন্তু এই পর্যন্তই থেমে থাকি, অতীতের হিস্ট্রির মধ্যে তার হিস্ট্রি নিতে শুরু করি, সেখানেও কোনো গন্ডগোল নেই, ইতিহাস নিয়ে থাকি। সেখানেও দেখা গেল যে ওভারিয়ান সিস্ট তার মায়ের হয়তো পাওয়া গেল। কেন খুঁজবো? একটা যখন ইন্টারনাল অর্গানে ওভারিয়ান সিস্ট তৈরি হয়েছে, ইন্টারনাল অর্গান যখন এফেক্টেড হচ্ছে, তখন কিন্তু আমাকে ভাবতে হবে দেয়ার ইজ সাম সাপ্রেশন। সাপ্রেশন ছাড়া কোনো জটিল ফেনোমেনা তৈরি হয় না। তো ফলে এইরকম একটা জায়গায় আমরা সাপ্রেশনটা খুঁজবো, সাপ্রেশন তো বলে দেবে না আমাদের কেউ। এবার পেশেন্টের দেখা গেল কি, তার মায়ের তার সিস্ট ছিল, ওভারিয়ান সিস্ট ছিল। এবার দেখা যাচ্ছে যে পেশেন্টের আমি দেখতে পাচ্ছি ওভারিয়ান সিস্ট ধরুন তার রাইট সাইডে আছে, মায়ের হিসেব নিয়ে দেখা গেল লেফট সাইডে আছে। এবার যদি মায়ের লেফট সাইডে যদি আমরা পেয়ে যেতাম, তাহলে এটা হচ্ছে সাকসেশন অফ অর্ডার, তার মানে এই দিক থেকে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে গেল। আবার যদি দেখা যায় মায়ের লেফট সাইডে ছিল, মেয়েটির হচ্ছে রাইট সাইডে এসছে, তাহলে এটাকে কি ধরো? আমরা সাধারণত সাইডগুলো জিজ্ঞেস করি না, এটা হবে কি লেফট টু রাইট ডিরেকশন ধরতে হবে, লেফট টু রাইট ডিরেকশন। কারণ ব্যাপার একই রোগ তার মায়ের মধ্যে আছে, এর মধ্যে আছে, তার ডিরেকশনটা ওইখানে, এর ডিরেকশনটা এখানে। এই যে লেফট টু রাইট যখন হয়ে গেল, দেখো রাইট সাইড ডিরেকশন অনলি, সেটা হলে সাকসেস অফ অর্ডার হয়ে যাবে, কারণ মায়ের ওই দিকে ছিল, এই দিকেও তার আছে। এখানে একটা ব্যাপার হচ্ছে রাইট সাইডে আপনি প্রচুর ড্রাগ পাবেন,
লেফট সাইডে প্রচুর ড্রাগ পাবেন, কিন্তু রাইট টু লেফট বা লেফট টু রাইট এর ড্রাগের সংখ্যা কিন্তু অনেক কমে যায়। ফলে এটা ইভালুয়েশন অফ সিমটমের ক্ষেত্রে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এখানে আমি কি করছি, সাপ্রেশনটাকে আমি এখানে ইভালুয়েশন অফ সিমটম বা ইভালুয়েশন বা ওষুধ নির্বাচনে কায়দা করে ব্যবহার করছি। দিস ইজ অ্যান আর্ট। আমি আজকাল দেখবেন বহু বাচ্চা মেয়ে দেখবেন ওভারেন সিস্ট আছে এবং তার সঙ্গে তার ওই মেন্সের বিভিন্ন রকম ট্রাভেলস আছে এটসেট্রা আছে। এখন ব্যাপার হচ্ছে যে মেনস্ট্রুয়েশন ট্রাভেল যদি প্রথম দিক থেকে হয়, আমাদের কিছু কিছু ওষুধ আছে তো যাদের প্রথম থেকেই তাদের মেনস্ট্রুয়াল ট্রাভেলটা গন্ডগোল, যেখানে উইদাউট সিস্ট বা উইদাউট টিউমার যেখানে গন্ডগোল, সেইখানে পালসেটিলা বা এইসব মেডিসিনগুলো আমরা প্রথমে ভাবতে পারি। যে ক্ষেত্রে ওইটা থাকবে তখন তো ফ্যাক্টরটা অন্য হয়ে গেল, তখন তো সেকেন্ডারি ফ্যাক্টর হয়ে গেল এই ইউটেরাইন প্রবলেমগুলো বিভিন্ন রকম। সেই ক্ষেত্রে আমাকে কিন্তু তখন ওই টিউমারটা কনসিডারেশন করতে হবে, তার সঙ্গে তার যা যা প্যাথোলজি বা ইয়ে সেটা আমাদের ভাবতে হবে। আমি একটা বাফেলিং কেস, মানে আমি একটা মেয়ে, আমি তাকে ওষুধ দিচ্ছি, সর্বদিক থেকে সে ভালো আছে, কিন্তু কিছুদিন পরেই কিন্তু তার ট্রাভেলস আবার রিটার্ন করছে এবং মেনস্ট্রুয়াল ট্রাভেলস তার মেনলি ব্যাপারটা ছিল, তারও সিস্ট ছিল। এবার সিস্ট গুলো 6 মাসের চিকিৎসা করার পর একটু ছোট হয়েছে। টু পেশেন্ট অ্যাজ এ হোল আমি বারবার দেখছি রিটার্ন করছে, এর মধ্যে 2-3 বার রিটার্ন করে গেছে। দ্যাট মিনস ইট ইজ প্যালিয়েশন হচ্ছে। আমি কোনোভাবে তাকে কিছু ইয়ে করতে পারছিলাম না। যতদূর আমার মনে পড়ে তার রাইট সাইডে আমি, কারণ আমি তাকে থুজা দিয়েছিলাম, থুজা দিতে কিন্তু কেসটা আলটিমেটলি সলভ হয়। থুজার কিন্তু ক্লাসিক্যাল পিকচার কিন্তু তার বর্তমানে ইয়েতে খুব একটা যে পাওয়া গেছিল এমনটা নয়, নাহলে থুজা মিস করার মতো লোক নয় আমি, কিন্তু পাইনি আমি। পেশেন্টটার হিস্ট্রিতে কি পাওয়া গেল, কোনোভাবে কিছু করতে পারে, তার অতীতের হিস্ট্রি সব কিছু নিয়ে আছে। এরকম করতে করতে দেখা গেল তার দিদা বা ঠাকুমা যে কেউ এসেছিল, তখন আমাকে বলছে, তুই ওই মুখে ওই ছোট্ট দাগটার কথা বলেছিস, একটা ছোট্ট একটা দাগ আছে, ওখানে একটা লম্বা আঁচিল হয়েছিল। সেটা কি করেছিল, চুল দিয়ে বেঁধে সেটাকে ফেলেছিল এবং সেই চুলটা বেঁধে দিয়েছিল সেই দিদাই বা ঠাকুমা যেই হোক তিনি বেঁধে দিয়েছিল। দিস ইজ দ্য ফ্যাক্টর তার পেশেন্টের ক্ষেত্রে। তখন এই ডিরেকশনটা আমি ধরলাম, লেফট টু রাইট ডিরেকশন ধরে তাকে ওষুধ থুজা যখন দিলাম, কেস সলভ হয়ে গেল। তাহলে ঘটনাটা কোথায় হচ্ছে, আমরা কি করে থাকি, আমরা যখন একটা টিউমার দেখছি বা আমরা ধরো টিউমারের কথা বলছি, ইন্টারনাল অর্গান টিউমার দেখছি, দেয়ার ইজ সামথিং সাপ্রেশন ছাড়া এটা ঘটতে পারে না, কারণ তার ভাইটাল ফোর্সের ক্ষমতা থাকলে পরে টিউমারটা এক্সটার্নালি থ্রো করে দিত, সেটা সে করতে পারেনি। ফলে এই যে ফ্যাক্টরটা যখন এখানে আমরা পাচ্ছি, তখন আপনি কিন্তু এই যে লোকাল সিমটম বা তখন বর্তমানে সিমটম দেখে আপনি যদি রেকর্ডিং করে ওই যোগ করে যদি ওষুধ দিতে যান, বহু ক্ষেত্রে ফেলিওর হয়ে যাবেন। ফলে আপনি যখনই একটা পেশেন্ট দেখছেন, তার সাপ্রেশনের হিস্ট্রিটা পাওয়া যায় কিনা আপ্রাণ চেষ্টা করতে হবে, কারণ তার তো একটা সোর্স আছে, একটা ম্যানিফেস্টেশন হয়েছে, তার সোর্স নেই, সোর্স ছাড়া হয় নাকি? আমাদের তো হ্যানিম্যান শিক্ষা দিয়েছেন যে কি, একটা ধরুন যে বাচ্চা দুধ খায়, তার মাকে ওষুধ খালেও বাচ্চা আরোগ্য হয়, এগুলো তো আমরা করে দেখে নিয়েছি। তাহলে মায়ের সঙ্গে যে বাচ্চার যে এরকম একটা নিবিড় সম্পর্ক যদি এরকম থাকে, মা খেলে বাচ্চা আরোগ্য হয়, তাহলে মায়ের রোগের সঙ্গে যদি সেম রোগ যদি থাকে, তা সেই ক্ষেত্রেই বা আমরা সেই জায়গাটাকে অ্যাপ্লাই করবো না কেন? ওয়াই নট? একটু ভেবে দেখুন দেখিনি, যে তার মায়ের হচ্ছে আপনি রাইট সাইডে কথা বলছি, রাইট সাইডে আপনি ইয়ে পেয়েছেন, টিউমার পেয়েছেন, মেয়ের লেফট সাইডে, রাইট টু লেফট ধরে করুন, এগুলো করে দেখুন না, কিন্তু গল্পের ব্যাপার নেই কিছু এর মধ্যে, করে দেখুন। আমি জাস্ট উদাহরণ দিলাম, কেন করবো তার কারণটাও বললাম। ফলে আমাদের এই জায়গাগুলো একটু সতর্ক হয়ে কাজ করতে হবে, কারণ আমরা ওই চোখ বুঝে শুধু সিমটম ধরবো আর যোগ করবো রেপার্টারি করে, এরকম করলে হবে না। হোমিওপ্যাথির ক্ষেত্রে এইটা চলে না। হোমিওপ্যাথিতে সবসময় মনে রাখবেন, এখানে ওই যে 153 আনকমন পিকুলার, তার মানে কি,
আনকমন পিকুলার সিমটম মানে কি, আমি যা সিমটম পাচ্ছি তার মধ্যে থেকে যে কটা পাচ্ছি, বাকি সিমটম কোনো কাজে লাগবে না প্রেসক্রিপশনে। তা তেমনি মানুষের ক্ষেত্রেও চিকিৎসার ক্ষেত্রেও তাদের ওই আনকমন পিকুলার বিশেষ বিশেষ বৈশিষ্ট্যগুলোকে আমাদের পেশেন্টের ক্ষেত্রে ভাবতে হবে। লেফট টু রাইট বা রাইট টু লেফট, এরকম ডিরেকশন গুলো আমাদের খুব গুরুত্বপূর্ণ বা কাজে লাগে। এবং আপনারা দেখবেন অনেক পেশেন্ট আছে আপনার কাছে আসছে, তারা বিভিন্ন ধরনের মলম বা লোশন এগুলো লাগিয়ে তার কমেছে এরকম গল্প এটা পাবে। আমার আরেকটা কথা মনে পড়ে, একটা কেসের কথা মনে পড়ে, তাকে কস্টিকাম দিয়ে কিন্তু আমি দুর্দান্ত রেজাল্ট পেয়ে গেলাম। কিন্তু কস্টিকাম ইন দি সেন্স সে খুব সিম্প্যাথেটিক ছিল তা নয় কিন্তু। আর কস্টিকামের সিম্প্যাথেটিক সেরকম উল্লেখযোগ্য না থাকলে কস্টিকাম দিতে ভয় লাগে, ওই রীতিমতো ভয় লাগে। পেশেন্ট কি বলছে, পেশেন্টের ওই লিউকোরিয়াল ডিসচার্জ ছিল, সেটা কটারি করা হয়েছে। কটারি করা মানে দুটো মানে হচ্ছে, একটা হচ্ছে যে আপনার কেমিক্যাল কোনো সাবস্টেন্স দিয়ে ওই যেখান থেকে আমার ডিসচার্জ গুলো হচ্ছে সেই সেলগুলোকে মেরে ফেলা হয়, বা বা ইয়ে দিয়ে বা বিভিন্ন রকম রেডিয়েশনে মেরে ফেলা হয়। হোয়াট ইজ দ্য ফ্যাক্টর? আমরা কিন্তু লিখি, আমরা পাস হিস্ট্রি এগুলো লিখি। হোয়াট ইজ দ্য ম্যাটার? বার্ন ইজ দ্য ম্যাটার। পেশেন্টটাকে কিন্তু বার্ন ধরে আমি তাকে, কারণ সে বলছে যে আমার এইটার পর থেকেই শরীরের কিন্তু ধীরে ধীরে গন্ডগোল শুরু হয়েছে। তার আগে শুধু ওই লিউকোরিয়ারই গন্ডগোলটা ছিল, ওটার জ্বালায় আমি পাগল হয়ে যেতাম। এবং আমি বললাম যে ওটা ফেরতও আসতে পারে, ফেরত এসেছিল, আসেনি তা নয়, আদার্স কিছু সিমটম দিয়ে কেসটা আলটিমেটলি আরম্ভ হয়। তাহলে বুঝতে পারছেন, সাপ্রেশন মানেই সবসময় যে ভয়ের বিষয় নয়, সাপ্রেশন আপনাকে অনেক সময় গাইড করবে যে হাউ টু প্রেসক্রাইব, দ্য বেসিস অফ প্রেসক্রিপশনকে গাইড করবে। ওই জন্য একটা কথাই বলি, হোমিওপ্যাথিতে কোনো নির্দিষ্ট কিছু নেই। আপনি যখন যেটাকে যে পজিশনে যুক্তির দ্বারা আপনি ম্যাচিং করতে পারবেন সেটাই আপনার কাজে লাগবে। ফলে ব্যাপার হচ্ছে যে এখানে যে বার্ন হিস্ট্রিটা যখন নিলেন, বার্ন হিস্ট্রি নিয়ে তারপর আপনি কাজ করলেন, দুর্দান্ত রেজাল্ট হলো। এইরকম একটা ব্যাপার আছে। আরেকটা আমার বার্নের কথা মনে আছে, যদি একটু ব্যাপারটা একটু অন্যরকম, এটার সঙ্গে রিলেটেড নয়, মনে পড়লে এই কারণ ব্যাপার হচ্ছে তার বার্ন হয়ে গেছিল। বার্ন হওয়ার পর তার বহুত কষ্টে তাকে বাঁচিয়েছিল, কিন্তু তার নায়ের ধারে বার্নটাকে কিছুতেই কমাতে পারছে না, এবং ওরা হ্যান্ডস অফ করে দেয়, কোনোভাবে কিছু করতে পারে না এই হিস্ট্রিটা পর। এবং তার সাইকোলজিক্যাল সিমটম নিয়ে তাকে কিন্তু আমি কস্টিকামই দিয়েছিলাম। সেই বার্নটা কিন্তু এক মাসের মধ্যে একদম নর্মাল ফিনিশ হয়ে যায়। অথচ তাকে 1 বছর ধরে তাকে লাখ লাখ টাকা খরচা করে কিছু করতে পারে। কস্টিকামের কথাটা বলতে গিয়ে বললাম যে বার্নের ক্ষেত্রে কস্টিকামের গুরুত্বটা কতটা, এটা একটু ভাববার জন্য বললাম, যেটা কনস্টিটিউশনাল এফেক্টের ক্ষেত্রে। ফলে কস্টিকাম কিন্তু খুব সোজা বিষয় নয়। কস্টিকাম ড্রাগটা একটা খুব অসাধারণ ড্রাগ, যদি ঠিক মতো জায়গা মতো আমরা দিতে পারি। এবার হচ্ছে কি, হ্যানিম্যান কি বলছেন, যেটাকে আমরা হেরিং ল বলে জানি। হ্যানিম্যান কি বলছেন, ডিজিজ ইজ কিওর্ড ফ্রম উইদিন আউটওয়ার্ড অ্যান্ড ফ্রম অ্যাবাভ ডাউনওয়ার্ডস। এটা কিন্তু হ্যানিম্যান বলেছেন, প্রাকৃতিক চিকিৎসা ব্যবস্থা। হ্যানিম্যান এই কথাটা কেন বললেন সেটা আমরা একটু ভেবে দেখি, একটু ইলাবোরেটলি ভাবি ঘটনাটাকে। কিরকম? ইউরিন, সোয়েট, ঘাম, এগুলো তো আমাদের আছে। আমরা এগুলোকে কি বলি? ফিজিওলজিক্যাল প্রসেস। আর একটু সোজা, আর একটু ভালো করে বলে, ফিজিওলজিক্যাল এলিমেন্ট এক্সক্রিশন ফ্যাক্টর, সরি, ফিজিওলজিক্যাল এলিমিনেটিং ফ্যাক্টর। তাহলে এই যে ঘাম বা পেচ্ছাপ বা পায়খানা যাই বলুন, এইগুলো কিন্তু ফিজিওলজিক্যাল একটা প্রসেস আছে। এটা কিরকম হয় একটু লক্ষ্য করে দেখুন। আপনার যে ঘামটা আজকে ভেতর থেকে বাইরে আসে, আপনার পেচ্ছাপটা ভেতর থেকে বাইরে আসে, প্রতিটা ক্ষেত্রে কিন্তু ভেতর থেকে বাইরে আসে, উইদিন আউটওয়ার্ড। ইট ইজ ল,
তাহলে এই যে উইদিন আউটওয়ার্ড, এইটা হচ্ছে ল। এই বেরিয়ে আসতে গেলে তার জন্য তো প্রসেস লাগবে, এই প্রসেসটা হচ্ছে ফিজিওলজিক্যাল প্রসেস। তাহলে বোঝা গেছে এই যে ফিজিওলজিক্যাল প্রসেসটাও গভর্ন বাই ল, লকে বাদ দিয়ে আপনি কিছু করতে পারবেন না। ফলে এইখানে আমাদের একটু ভাববার জায়গা কি হচ্ছে, যে এই প্রসেসটা কোনো রকম ভাবে গন্ডগোল হয়েছে কিনা। আপনি এটা জানেন, একটা ইউরিনারি ফ্যাক্টর, এখানে একটা প্রশ্ন আসতে পারে। ইউরিন তো ফিজিওলজিক্যাল প্রসেস, আবার এটা তো আমরা জানি যে মায়োজেমেটিক সোরার ম্যানিফেস্টেশন হলে পরে সেক্ষেত্রে আমরা বলি যে এই ন্যাচারাল ডিসচার্জ গুলো যেগুলো বেরিয়ে আসলে অ্যামোলিউশন হয়, সেই ক্ষেত্রে কিন্তু এটা সোরা হবে। তাহলে এটা সোরা হবে না ফিজিওলজিক্যাল প্রসেস হবে, এটা নিয়ে একটা কন্ট্রোভার্সি আসতেই পারে। খুব সোজা বুদ্ধি, কোনো ডিজিজ কন্ডিশন যদি আপনার ঘাম বেরোলে, পেচ্ছাপ হলে বা ইয়ে হলে যদি কমে যায়, দ্যাট ইজ সোরিক ইন নেচার। ওয়ারঅ্যাজ যদি আপনার ন্যাচারাল ভাবে যদি ফিজিওলজিক্যাল প্রসেসের মধ্যে যদি আপনি থাকেন, তাহলে কিন্তু এটা ন্যাচারাল ডিসচার্জ, এটার মধ্যে কিছু গন্ডগোল নেই। তাহলে এই যে ন্যাচারাল যে ফ্যাক্টরটা যেটা চলছে উইদিন আউটওয়ার্ড, এই যে ল, এটাকে এক কথা কি বলা যেতে পারে, বায়োলজিক্যাল ল। এই বায়োলজিক্যাল লটা মেনটেন করছে কে? ফিজিওলজিক্যাল প্রসেস। যখন এই বায়োলজিক্যাল লটাকে ফিজিওলজিক্যাল প্রসেস মেনটেন করে, তখন নর্মাল হেলথ। যদি এই প্রসেসে গন্ডগোল হয়, তাহলে প্রসেসে যদি গন্ডগোল হয়, তাহলে কি বায়োলজিক্যাল লটা ফলো করবে? কোনোদিনই করবে না। চিকিৎসা পদ্ধতি এখন কি হচ্ছে, প্রসেসের চিকিৎসা হয় কি প্রোডাক্টের চিকিৎসা, প্রোডাক্টের চিকিৎসা। তো প্রোডাক্টের চিকিৎসা যদি আপনি করেন, এই প্রোডাক্টের চিকিৎসাকে আমরা করছি না, আমাদের করছে না, আমাদের বহু বহু ডাক্তার করছে, ক্লিনিক্যাল প্র্যাকটিস করে তারা রমরমা প্র্যাকটিস করছে, লাখ লাখ টাকা কামাচ্ছে। হোমিওপ্যাথ হতে গেলে কিন্তু এই অর্থের লোভটা কিন্তু ত্যাগ করতে। ডক্টর কেশি দাস আমাদের বারবার বলতেন, জীবনে যদি শান্তি পেতে চাস, অসৎ পথে রোজগার করিস না, ঈশ্বর তোকে কোনো না কোনো ভাবে ঠিক জুগিয়ে দেবে। কারণ অসৎ পথে গেলে তোর মেধার শ্রীবৃদ্ধি আর হবে না, সত্যি কথায় শ্রীবৃদ্ধি হবে না। এটার সঙ্গে তাহলে এটার সম্পর্ক কি? আপনি যে প্রয়োগ করবেন, আপনি যে একটা লজিক্যাল প্রয়োগ করবেন, নিয়ম মাফিক প্রয়োগ করবেন, নিয়ম মাফিক প্রয়োগ করতে গেলে তার সঙ্গে তো আপনার লটা লাগবে। তো ল ল ল আমি একটা মানুষ, আপনি যখন প্রয়োগ করছেন, একটা প্রসেসিং আছে, তো প্রসেসের আগে কে? প্রসেসের আগে ল। একটু আগে বললাম উইদিন আউটওয়ার্ড হয় পেচ্ছাপের ক্ষেত্রে বা ঘামের ক্ষেত্রে, উইদিন আউটওয়ার্ড, আউটওয়ার্ড ভেতর থেকে বাইরে আসবে। তাহলে এখানে লটা কি উইদিন আউটওয়ার্ড, আর পেচ্ছাপটা বাইরে আসে, এটা হচ্ছে ফিজিওলজিক্যাল প্রসেস। তার প্রসেস আর ল দুটো মিলে কিন্তু ঘটনাটা চলছে। ফলে আপনি যখন একটা প্রসেস মেনটেন করছেন, তার পেছনে ল থাকবে না, এটা হতে পারে কি? ল তো তাকে থাকতেই হবে, প্রসেসের পেছনে ল থাকবে। লটা কি? একজন অনেস্ট ফিজিশিয়ান, একজন অনেস্ট ফিজিশিয়ান। এই অনেস্টি কিন্তু একটা বিশেষ বৈশিষ্ট্য। আমরা যদি বিশেষ বৈশিষ্ট্যগুলো 153-তে আমরা কি করছি, মানুষের রোগীর বিভিন্ন বৈশিষ্ট্যগুলোকে নিচ্ছি। যদি আপনি সেই বৈশিষ্ট্যযুক্ত না হন, তাহলে কি আপনি প্রয়োগ করতে পারবেন না প্রসেসটা ডেভেলপ করবেন? একটা কথা মনে রাখবেন, সৎ মানুষের কাছে সৎ ব্যবস্থা থাকে। আপনাদের এর জন্য তো কারো হুমকিতে পড়তে হবে না, আপনারা নিজেরাই সেটা করতে পারেন। আপনি পারলেন না, বুঝলেন না, চেষ্টা করে দ্যাটস অ্যানাদার থিং। কিন্তু আপনার এই চিন্তা ভাবনা যদি থাকে, আস্তে আস্তে এক্সপ্লোর করবে। হোমিওপ্যাথিতে তত্ত্ব পড়ে আপনি কিচ্ছু করতে পারবেন না, তত্ত্ব আপনি জানলেন এই পর্যন্ত, দুদিন পরে ভুলে যাবেন। কিন্তু পেশেন্টকে দেখে, পেশেন্টকে ওই ইনস্ট্যান্ট ওই অবস্থায় আপনি তত্ত্বটাকে অ্যানালাইসিস করে আপনি হোমিওপ্যাথিক তত্ত্বেতে ডাটাতে রূপান্তরিত যদি করতে না পারেন, তাহলে আপনি কিন্তু ফেলিয়ার হবেন। এবং এটা করতে পারে না বলে অধিকাংশই যারা অন্যান্য সাবজেক্টের উপর বিশাল নলেজ যাদের আছে, তারা কি করে, ওই ধরনের কি করে, ওষুধ দেয়, দিয়ে সাপ্রেশন প্যালিয়েশন করে। এবং তাদের ওষুধটা কি থেরাপিউটিক প্রসেসে হলে পরে আপনার ভালো রকম প্রসার হবে। কিন্তু একটা মানুষ যদি সৎ হয়, সে তখন যখন দেখবে যে রুগীটার আমি প্যালিয়েশন করে ফেলেছি বা সাপ্রেশন হয়ে গেছি, এই যে ব্যাপারটা যখন সে দেখবে, সে বিবেকের তাড়নায় সে জ্বলে পড়ে মরবে। আপনার বিবেকে যদি না থাকে, তাহলে প্রায় দেহটা থেকে লাভ কি, এদের কি মূল্য আছে?
কোনো মূল্য নেই। মানে হ্যানিম্যান আমাদের যে শুধু চিকিৎসা বিজ্ঞান দিয়েছেন তা নয়, হ্যানিম্যান আমাদের একটা নতুন জীবনশৈলী দিয়েছেন। যে জীবনশৈলী হ্যানিম্যান সেই জন্যই তো রাগে ক্ষোভে বলেছেন যে সম্ভবত মিথ্যেবাদী দিয়ে বলেছেন, মিথ্যেবাদীরা আমার বাক্সে হাত দেবে না। এই কথাটা বলেছেন কেন? এই ধরনের একটা কথা বলেছেন আক্ষেপে বলেছেন। তো ফলে ব্যাপার হচ্ছে যে আমরা শুধুমাত্র তার ওই প্যাসিটাকে নেব আর তার এই চিন্তা চেতনাকে আমরা জীবনে গ্রহণ করব না। আপনি প্যাসিতে কিছু করতে পারবেন না। একটা সময় আপনাকে হতাশায় ভুগতে যাবে। আর ব্যাপারে যে অর্থই জীবনের সব কিছু নয়। অসৎ পথে অর্থ কিন্তু অশান্তির মূল কারণ, এটা মনে রাখবেন সর্বক্ষেত্রে। তাহলে ব্যাপারটা হচ্ছে কি, আমরা তাদের আমাদের লক্ষ্যটা কি, ডাক্তার কেশি দাস বলতে টু অ্যাচিভ মেরিটোরিয়াস স্যাটিসফ্যাকশন অফ লাইফ, মানে জীবনে মেরিটোরিয়াস স্যাটিসফ্যাকশন, আর্থিক নয়, মানিটোরিয়াস নয়, মেরিটোরিয়াস, বুদ্ধিগত। এই যে আপনি একটা অসাধারণ কেস আপনি সারালেন, তার যে বৌদ্ধিক মূল্য, সেই বৌদ্ধিক মূল্য যে স্যাটিসফ্যাকশন আপনি পাবেন, সেই তৃপ্তি যেটা পাবেন, সেই তৃপ্তিটা আপনার জীবনে অর্থের থেকে অনেক বেশি মূল্যবান। যেদিন এই জায়গাটাকে নিজেকে পরিবর্তিত করতে পারবেন, তখন আপনার জীবনটা শান্তি এসে যাবে। আপনার পরিবার কিন্তু সবাই কিন্তু তার প্রভাবে প্রভাবিত হবে এবং আপনার ঘর থেকে সুসন্তান বেরিয়ে আসবে। কারণ পরিবার যদি ভালো না হয়, সুসন্তান কখনো ভালো হয় না, হতে পারে না। এগুলো খুব অপ্রিয় কথা, কিন্তু বলতে বাধ্য হচ্ছি, কারণ হোমিওপ্যাথি মানে শুধুমাত্র চিকিৎসা বিজ্ঞান না। আমি মনে করি এটা একটা মডার্ন লাইফস্টাইল। এবার তাহলে কি হচ্ছে, অল ডিজিজ প্রসেসেস আর কি হচ্ছে, পারভার্টেড লাইফ প্রসেস। অল ডিজিজ প্রসেসেস আর পারভার্টেড লাইফ প্রসেস। আমরা সেই পারভার্টেড লাইফ প্রসেস যেটা পাচ্ছি, সেটা আমরা কিভাবে দেখছি, প্যাথোলজিতে দেখছি কি কি পারভার্সন হয়েছে। প্যাথোলজি কিন্তু কেমিস্ট্রির বাইরে নয়, কেমিস্ট্রির বাইরে না, কিন্তু আমি একটু আগে এস্টাবলিশ করে দেখালাম যে এই যে প্রসেসটা যেটা চলে, এই প্রসেসটা কিন্তু ইনওয়ার্ড টু আউটওয়ার্ড ম্যানিফেস্টেশন যেটা ফিজিওলজিক্যাল ক্ষেত্রে হয়, এটা প্রসেসটা হয়, প্রসেসটা কার দ্বারা, লয়ের দ্বারা নিয়ন্ত্রিত। তো ফলে এখানেও আমাদের দেখতে হবে যে যেখানে আমাদের রোগ হচ্ছে, যেটা রোগ হচ্ছে কি, কেমিস্ট্রির বিভিন্ন রকম ব্যাপার তো বলে, কেমিস্ট্রি কেমিক্যাল ইয়ে দিয়ে সব পরিবর্তন করে, কেমিক্যাল ইয়ে দিয়ে ডাটা দিয়ে সব আবিষ্কার হয়। কিন্তু কেমিস্ট্রি কখনোই ল তৈরি করে না, কেমিস্ট্রি নিজস্ব ল আছে। মানুষের ক্ষেত্রে কেমিস্ট্রি নিশ্চয়ই আছে, কিন্তু মানুষের ক্ষেত্রে যেটা মূল ব্যাপারটা হচ্ছে কি, যে সেখানে বায়োলজিক্যাল ল কিন্তু কেমিস্ট্রির উপর নির্ভরশীল নয়। এইটা আপনি ভুলে যাবেন না, ভুলে গেলে মহা মুশকিল হয়ে যাবে। দেখুন এই যে অক্সিয়েন্ট্রিক সেল যেটা আছে, অক্সিয়েন্ট্রিক সেল যেটা আমাদের স্টমাকে আছে, সেটা কিন্তু অ্যাসিড সিক্রিয়েশন করে, ওয়ারএস ইন্টেস্টাইনে ওই টাইপেরই সেল আছে, সেটা কিন্তু বেশ হার্ড সিক্রিয়েশন করে। মানে বুঝতেই পারছেন, স্পেসিফিক হলে হবে না। বায়োলজিক্যাল ল, বায়োলজিক্যাল ভ্যারাইটিস অনেক কিছু থাকে। বায়োলজিক্যাল ভ্যারাইটিস এর জন্য তো আমরা অল আর সেম প্রোডাক্ট, আমরা সবাই তো সেম প্রোডাক্ট, সবই তো আপনার যা আছে আমারও তাই আছে, বাট উই আর নট দ্য সেম। এইটাই তো হচ্ছে ল, এটাই তো ল। এই লটাকে আমাদের মাথায় রেখে কাজ করতে হবে। এইবার আসা যাক, আমরা বর্তমান যুগটা হচ্ছে মিশ্র মায়াজামের যুগ। আমি ছোট্ট একটা জিনিস আপনাদের আমি মাথায় ঢোকাতে চাইছি, এটা এক্সারসাইজ করতে করতে আপনারা কিন্তু অনেক দক্ষ হয়ে যাবেন। অনেক মাই এসে বলে যে আমার বাচ্চাটা পরীক্ষার আগে এত টেনশন করে, এটা সম্পূর্ণ এইরকম চিকিৎসা, আপনি তো অভিজ্ঞ, আপনি তো অনেক এরকম পেয়েছেন, তো এমন টেনশন করে, ও টেনশনের চোটে পরীক্ষা ভালো দিতে পারে। এমন টেনশন মানেই কিন্তু আপনি ধরে রাখছেন যে শরীরের নেচার, এটা তো ভাবছেন তো। তো এইবার হচ্ছে কি, এই যে সিমটমটা যদি তার সরাসরি অন্য কেউ যদি ব্লেন্ডিং হয়ে থাকে, এই ব্লেন্ডিংটা কি এমনি হয়? একটা গল্পই আছে না, অনেক কথাই আছে না,
তার দাপটে বাঘে আর গরুতে এক ঘাটে জল খেত। তার মানেটা কি, দাপটের চোটে ভয়ের চোটে একসঙ্গে মিলে থাকতো। এখানেও ঠিক তাই। এবার সাপ্রেশনের ফলে তারা কিন্তু একসঙ্গে যেন মিলে আছে, এরকম একটা ব্যাপার আছে। কিন্তু তাদের চরিত্র বদল হয়নি, চরিত্র বদল হয়নি। এবার তার মাকে জিজ্ঞেস করে, মায়ের গল্প তো শোনেন না? হ্যাঁ ঠিক আছে, পরীক্ষার আগে এরকম হয় তো, তা এটা কি ছোটবেলা থেকে এরকম হয়? বলে হ্যাঁ হ্যাঁ, ছোটবেলা থেকে এরকম। কিরকম করে বলুন দেখি। না ওই যে পরীক্ষার যে ইয়েটা দিল, পরীক্ষার যে রুটিন যে দিল, সেই রুটিন দেওয়ার পর থেকে কিন্তু আস্তে আস্তে ও কি করে, আরো বেশি পড়াশোনা করে। সে তো ভালো, তো সারা বছর ফাঁকি মারে, ওই সময় একটু বেশি করে। বলে না 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 না, পড়াশোনা করে, ঘুম পেলে পরে চোখে ইয়ে দেবে, জল দেবে। আমি এমনও শুনেছি লঙ্কা বসে নিয়ে জলে ধুয়ে নিয়ে চোখে দিয়েছে, জ্বালা করবে, ঘুম কেটে যাবে। আমি এমন দেখেছি, মেয়ে দেখেছি চুলে দড়ি বেঁধে উপরের সঙ্গে ঝুলিয়ে রেখেছে, যদি ঝুঁকে পড়ে ঘুম ভেঙে যাবে। এইরকম টর্চার নিজের উপর। এই যে পেশেন্টটা এরকম করছে, এরকম করতে করতে দেখা যাচ্ছে যে সে পরীক্ষাটা কোনো রকমের দিল। তার মানে কি, তাদের যে পরীক্ষার যে ইয়ে রুটিনটা দিবে, সেই রুটিন থেকেই তার ক্রমশ ওই টেনশন চলতে থাকে। এই যে টেনশন চলতে থাকলো, এই টেনশনটা আলটিমেটলি গিয়ে তার পরীক্ষায় তো অবশ্যই পড়বে। আসুন, টেনশন বলে তার হোমিওপ্যাথির কথা নেই, অ্যাংজাইটি কথাটা আছে। তো অ্যাংজাইটি কথাটা হচ্ছে কোথায়? অ্যাংজাইটি একটু একটু আমাদের সবার সকলেরই থাকতেই পারে। কিন্তু যখন অ্যাংজাইটি আপনার কাজের ক্ষতি করবে, বা যখন প্যালপিটেশন হবে, বা আপনার ধরুন ঘাম দেবে, হ্যাঁ কি হবে কি হবে বলে অস্থির হয়ে পড়বেন যখন, তখন তো সেটা তো আর সিম্পল অ্যাংজাইটি থাকলো না। হোয়াট ইজ অ্যাংজাইটি? ডাক্তার কেশি দাস বলতেন, ইমোশন অফ আনসার্টেনিটি। ইমোশন অফ আনসার্টেনিটি মানে অনিশ্চয়তার আবেগ। অনিশ্চয়তার আবেগ। অনিশ্চয়তার আবেগ মানে তাহলে কি দাঁড়ালো? অনিশ্চয়তা যেখানে থাকে সেখানে একটা ভয় তো থাকে, লুকিয়ে ভয়টা থাকে। দ্যাট মিনস সেটা হচ্ছে শরীরের নিচে। তাহলে প্রশ্নটা হচ্ছে কি, যে তার এক মাস আগে তার ওই ডিক্লেয়ার হলো যে পরীক্ষাটা তার থেকে হবে, তখন থেকে তার কিন্তু টেনশন শুরু হলো, এবং সে পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত চলছে। আমরা শরীরের বাই নেচার, সোরার বাই নেচারটা কি জানি আমরা? সোরা বাই নেচার হচ্ছে পরিবর্তনশীল বা চঞ্চল, এটা আমরা জানি, মুখস্থ করেছি। রুব্রিকের মধ্যে খুঁজে পাবো, সিমটমের মধ্যে খুঁজে পাবো কি করে? আচ্ছা ধরুন তার পরীক্ষায় পড়বে, পরীক্ষায় একটা টেনশন ছোটখাটো আমাদের সবারই কম বেশি হয়। কিন্তু কথা হচ্ছে যে তার যে মারাত্মক যে এই যে তার টেনশন বা তার এই যে ঘটনাটা ঘটে, এখানে তাহলে সোরা তো অবশ্যই আছে। তার নিয়ম অনুযায়ী শরীর এই যে তার পরীক্ষার ঘোষণা করলো, এটা একটা নিউজ, সে নিউজটা গ্রহণ করলো, এবং এই নিউজটার প্রতি সে সেন্সিটিভ বলেই তো সেটা গ্রহণ করলো, এবং তারপর তার ম্যানিফেস্টেশন শুরু হলো। তাহলে আইনত এই যে টেনশনটা তার শুরু হলো, সোরার নিয়ম অনুযায়ী কিন্তু এই টেনশনটা তার চলে যাওয়ার কথা, আবার আসতে পারে, কিন্তু একটানা তো চলবার কথা না। এই যে পরীক্ষা পর্যন্ত এক মাস ধরে একটানা চলছে, এই একটানা যে বৈশিষ্ট্যটা, যেটা আমি বারবার বলছি, 150 তে আনকমন পিকুলার সিমটমের কথা যেগুলো হ্যানিম্যান বলেছে, প্রত্যেকটাই মূল ব্যাপার হচ্ছে মাঝামাঝি বৈশিষ্ট্য না থাকলে সেটা আনকমন পিকুলার হবে না। এবার দেখুন এই যে পেশেন্টটা যেটা একটানা চলছে, একটানা তো সোরার বৈশিষ্ট্য না, সোরা তো চেঞ্জেবল। তাহলে এই একটানাটা কে টেনে নিয়ে যাচ্ছে? এই যে কনস্ট্যান্ট, কন্টিনিউড, পারসিস্টেন্ট, এই যে তার টেনশনটাকে টেনে নিয়ে যাচ্ছে, দ্যাট ইজ সাইকোসিস। সাইকোসিসের এটা একটা বৈশিষ্ট্য, এটুলির মতো লেগে থাকা, কিছুতেই বেরোবে না। আমি দেখবেন সাইকোটিক পেশেন্টকে জিজ্ঞেস করে দেখবেন রাগ কেমন, না রাগ অনেকদিন থাকে। তারপরে আপনি তাকে রেকর্ডিং করার সময় লিখলেন, হ্যাঁ আজকাল অনেকে লিখে হ্যাঁ অনেকদিন ধরে রাগ থাকে। আপনি কি জিজ্ঞেস করেন ওষুধ দেওয়ার পর রাগটা আগের মতন অনেকদিন ধরে থাকে কিনা? জিজ্ঞেস তো করেন। অধিকাংশ লোকই করেন, জানে না যে কি জিজ্ঞেস করতে হবে, এটা একটা ব্যাপার। তাহলে এই যে রাগটা যেটা তার মেন্টাল ইয়েতে এই যে সাইকোসিস বসে আছে, এইটার যদি এলিমিনেশন না হয়,
তাহলে সিমটমের এলিমিনেশন করে কি হবে? সেটাও তো সিমটমের সাপ্রেশন হবে। আর সিমটমের এইরকম ভাইটাল সিমটমের সাপ্রেশন কি ছেলে খেলা মনে করেছেন? পেশেন্টের সর্বনাশ করে দেবে ইন্টারনাল অর্গানগুলো। এবং আপনাদের কাছে এরকম এক্সামিনেশন ফাঙ্ক বা পরীক্ষার আগে ভীতি এগুলো নিয়ে আসে তো আপনাদের কাছে? আসে না তা তো নয়, অবশ্যই আসে। তাহলে এই ক্ষেত্রে তাহলে কি হচ্ছে, আমি কি দেখতে পাচ্ছি, সোরা আছে, অ্যাংজাইটিটা যেটু অ্যাক্টিভ আছে তাহলে অ্যাক্টিভ সোরা, এবং তার সঙ্গে এই যে পারসিস্টেন্সি, সোরা প্লাস সাইকোসিস দুটো মিলে হচ্ছে। তাহলে এই যে দুটো মিলে যখন হচ্ছে তখন এই ক্ষেত্রে আমাদের, তখন সোজা কথা একটা উদাহরণ দিয়ে বলছি, যদিও ওষুধের উদাহরণ দিতে আমি পছন্দ করি না, এই ক্ষেত্রে মেডোরিনামটা আসবার সম্ভাবনা প্রবল। আর মেডোরিনামে ওই অ্যাংজাইটিও আছে, প্রলংড অ্যাংজাইটিও আছে, আর এই অ্যাংজাইটি মানে শরীর স্টেটটাও আছে, এবং প্রলংড পারসিস্টেন্স, এই যে স্টেটটা, যেটা এই স্টেটটা কিন্তু আমরা কিন্তু সাইকোটিক। ফলে এই ক্ষেত্রে তখন অ্যান্টিসাইকোটিক মেডোরিনাম, তার অ্যান্টিসাইকোটিক অন্য কেউ আসতে পারে, সেটা কোনো আপত্তি কিছু নেই, আসতে পারে। আবার দেখবেন কিছু পেশেন্ট আছে, সে কি বলে, ও ডাক্তারবাবু পরীক্ষাকে এমন একটা ওষুধ দেন যাতে পরীক্ষাটা দিতে পারে। বলে কিরকম? বলে পরীক্ষা দিতে যাওয়ার আগেই তার জ্বর হয়, পায়খানা হয়, পরীক্ষা দিতে গিয়ে কয়েকবার সেন্সলেস হয়ে গেছে, এরকম ঘটনাও ঘটেছে। হ্যাঁ, তা জিজ্ঞেস করে দেখলেন, আরে তো পরীক্ষার আগে রুটিন নিয়ে হতো, তারপর থেকে কি করতো না, তারপরে ওই পড়াশোনা করতো, একটু বেশি করতো এই পর্যন্ত। কিন্তু ওই পরীক্ষা যত এগিয়ে আসবে, এগিয়ে আসলে পরে ওই গন্ডগোলগুলো বেশি হয়। হ্যাঁ, এগিয়ে আসবার কিরকম, ওই 2-4 দিন আগে থেকে শুরু হয়। একবার তো একটা অঙ্ক পরীক্ষা দিতেই পারলো না, তাও হাপিয়ালি ছিল বলে বেঁচে গেছে। তো এই যে ঘটনা যেটা আছে এখানে আপনি কি দেখছেন, এখানেও তো অ্যাংজাইটি আছে, এটি সোরা। এবার সে কি করছে, পরীক্ষার আগে এসে, প্রলং নয় কিন্তু, একটানা চলছে না কিন্তু, বৈশিষ্ট্যটা খেয়াল করুন, বৈশিষ্ট্য দিয়েই তো আপনি আনকমন পিকুলার করবেন। এই যে বৈশিষ্ট্য, তারপর পেশেন্ট যখন বলছে আপনি বৈশিষ্ট্যটা তাকে জিজ্ঞেস করে পেয়ে যাবেন, সে বলবে আপনাকে, কিন্তু আপনি তো ওটা লেখেন না, আপনি লিখেন অ্যান্টিসিপেশন, লিখে ছেড়ে দিলেন। পাশাপাশি লিখুন কিভাবে অ্যান্টিসিপেশনটা ডেভেলপ করছে, পেশেন্টের ভাষাটা লিখুন, নাহলে কিন্তু আপনি কোনো দিন মায়োজোমেটিক অ্যাপ্রোচ ধরতে পারবেন না। এইবার তাহলে পেশেন্ট কি বলছে, তাহলে এখানে কি হচ্ছে, সাডেন অনসেট হচ্ছে, সাডেন অনসেট হচ্ছে, অনেকে বলে এরম বলে, অনেকে বলে হাত পা ঠান্ডা হয়ে যায়, চোখ কোটরে ঢুকে যায়। এই যে হাত পা ঠান্ডা হয়ে যায়, দিস ইজ ফিজিওলজিক্যাল পারভার্সন, দিস ইজ ফিজিওলজিক্যাল পারভার্সন। হঠাৎ করে সাডেন সে অজ্ঞান হয়ে গেল, এই যে সাডেন অনসেট, ইম্পালসিভ এর নেচার। ইম্পালস তো আপনার ধরুন সরাতে আছি, কিন্তু যখন এটা ডিস্ট্রাকটিভ ফর্মে, মানে একটা মারাত্মক ফর্মে যখন চলে যাচ্ছে, এক্সট্রিম ফর্মে চলে যাচ্ছে, দ্যাট ইজ সোরা সিফিলিস কম্বিনেশন। সোরা সিফিলিস কম্বিনেশন, এইখান থেকে তখন তাহলে আপনাকে কি করতে হবে, এমন একটা ড্রাগ দিতে হবে যেটা সিফিলিসের প্রাধান্য আছে, সোরা তো আছে। তো ফলে এই যে ছোট্ট ছোট্ট জায়গাগুলি, এগুলো তো বোঝার দরকার। এবার হচ্ছে কি, যে ক্ষেত্রে শরীর ম্যানিফেস্টেশন হবে, সেক্ষেত্রে ভয় হবে, হাতে ঘাম দেবে, করবে, এইরকম করবে, কান্নাকাটি করবে, এরকম সব তার ইয়ে বন্ধ করে, হ্যাঁ কান্নাকাটি করবে, দ্যাট ইজ শরিক ম্যানিফেস্টেশন। তাকে কিন্তু সোরাকে বোঝালে কিন্তু খুব বাধ্য এরা হয়, জানেন তো। তো এটা যদি তাকে বোঝা, তখন অ্যান্টিশরিক এটা দিতে হবে। ফলে আপনি যখন ওই ড্রাগ চয়েস করছেন, নাম্বার অনুযায়ী করলে হবে না, আপনি যে ম্যাথমেটিক অ্যাসেসটা যদি করতে পারেন সিমটমের বৈশিষ্ট্য দেখে, তাহলে আপনার ড্রাগটা কি হবে, প্রথমে আপনাকে কি হবে, ড্রাগটা আপনার চট করে আপনি কিন্তু ড্রাগের একটা কোর পয়েন্টে পৌঁছে যাবেন, যে এই পয়েন্টটা আপনাকে ধরতে হবে, এই পয়েন্টটা না ধরতে পারলে আমি করতে পারবো না। মানে আজকে আমি কিন্তু এই যে সিমটমকে অ্যানালাইসিস করা, সোরা সাইকোসিস, সোরা সিফিলিস, কোনো ক্ষেত্রে আমি সিমটমাইজেরই পাবেন, এবং সেক্ষেত্রে দেখতে হবে যে কার প্রাধান্য আছে। প্রাধান্যটা তার বৈশিষ্ট্য থেকে বুঝবেন, বৈশিষ্ট্য থেকে বুঝবেন। এইটা যতক্ষণ না আমরা বুঝতে পারবো, ইন্টেন্সিটি দেখতে হবে। বৈশিষ্ট্য মানে কি, এই যে আমরা ডমিনেন্ট মাইজম বলি, ডমিনেন্ট মানে কি, যার ইন্টেন্সিটি বেশি, এটা আমরা দেখবো, দেখে তাকে আমরা চিকিৎসা করবো। তো ফলে আজকে আমি এইটুকুই বললাম, বেশি বলতে চাইছি না, জিনিসটা খুব কঠিন জায়গা। ফলে কারো কোনো বোঝার অসুবিধা থাকলে আমাকে বলবেন, আমি চেষ্টা করব সেটাকে ইজিলি আরো বলার। ধন্যবাদ সবাই।
ধন্যবাদ স্যারকে, খুবই প্রাণবন্ত লেকচার বা ক্লাস আজকে আমাদেরকে উপহার দেওয়ার জন্য। কারো কোনো প্রশ্ন থাকলে আজকের টপিকস রিলেটেড, যেহেতু সোরা সাইকোসিস এবং বিশেষ করে মাইজমেটিক যে কম্পারিজন গুলো স্যার দেখিয়েছেন সেই জায়গা থেকে বা ওই অ্যাসপেক্ট থেকে যদি কারো কোনো প্রশ্ন থাকে হাত উত্তোলন করা সাপেক্ষে একটু সিরিয়ালি সবাই প্রশ্ন করবেন। আশা করি স্যার আপনাদেরকে বুঝিয়ে দিবেন। জি, আকবর হোসেন ভাই হাত উঠেছেন, আপনি আপনার প্রশ্ন করতে পারেন। জি, আসসালামু আলাইকুম স্যার, যে আলোচনা করছেন আসলে এটা আমার প্রাণবন্ত হয়েছে এবং খুব সুন্দর ভাবে বুঝিয়েছেন, এজন্য স্যারকে ধন্যবাদ। তা আমার একটা প্রশ্ন হচ্ছে যে আমরা ম্যাক্সিমাম পেশেন্টকে পাই তাদের এই চর্মরোগের ইতিহাস পাই, যে অনেক সময় কোনো মলম দিয়ে বা অ্যালোপ্যাথিক ওষুধ খেয়ে সেটাকে সাপ্রেশন করছে। তো সেক্ষেত্রে আমরা কি যেমন কোনো জ্বরের রোগী বা অন্য কোনো রোগী আসলেও আমরা এই ইতিহাসটা প্রায়ই পাই। সেক্ষেত্রে কি আমরা সেটা এই চর্মরোগের ইতিহাসটাকে নিয়ে কি আমরা কোনো মেডিসিন চিন্তা করতে পারি কিনা বা সেই সাপ্রেশনের ব্যাপারে করা যায় কিনা, এটা আমি একটু হ্যাঁ, স্যারের কাছে অবশ্যই। জানতে চাই। ধন্যবাদ প্রশ্নের জন্য। আপনি ধরুন, আপনাকে একটা গল্প বলি, তাই এটা বুঝতে পারবেন। এখন সেটা নেই, সেই গন্ডগোলটা নেই এখন। তা এই যে পেশেন্টটা, যেটা শ্বাসকষ্টের পেশেন্ট, তার ওই ইনহেলার নিতে হয়। আমার এক মানে ডাক্তার বন্ধুর ছেলে আর কি, তা জুনিয়র সে আমার। তা তাকে আমি কার্সিউসিন দিয়েছি, ভালো আছে, কিন্তু আবার সে রেকার করেছে। সুজা দিয়েছি পরবর্তীকালে, রেকার করেছে। কোনোভাবে কায়দা কিছু করতে পারছি না। আমি তাকে বললাম, দেখো এগুলো তো ভ্যালিয়েশন হচ্ছে রে বাবা। বলছে, তখন বলছে, অমরদা আমি তো বুঝতে পারছি ভ্যালিয়েশন হচ্ছে। তো একদিন আমি ওর ওই ইয়ের সঙ্গে, তাহলে ওর ঠাকুমার সঙ্গে আমি, তোমার তোমার মায়ের সঙ্গে আমি একটু কথা বলি। এই কথা বলতে বলতে তখন ওর মা বলছে যে যে একটা ঘটনা ঘটেছিল যখন ওই 4 মাস কি 6 মাস এরকম বয়স ছিল, তখন তার নায়ের কাছে কিছু ইরাকশন বেরিয়েছে। সেই ইরাকশন গুলো থেকে আঠার মতো রস বেরোতো। হ্যাঁ, এরকম আরো কয়েকটা সিমটম উনি বললেন। এই যে কেসটা যখন বললেন, যখন, তাহলে আমি তখন এই যে পয়েন্টটা পেলাম, যখন তার শ্বাসকষ্টটা শুরু হয়েছে 1 বছরের পর থেকে। আমি যখন দেখছি তখন তার বয়স প্রায় 12-13 বছর বয়স, কিন্তু শ্বাসকষ্ট কোনোভাবেই সারানো যাচ্ছে না। হোমিওপ্যাথি অনেক কিছু করা হয়েছে, আমিও করে কায়দা করতে পারছি না। ভালো থাকছে, আমার ওষুধে অনেক ভালো থাকছে, বা অ্যাটাক গুলো অনেক মিনিমাইজ হয়েছে, কিন্তু আমি তো বুঝতে পারছি যে কিওর হচ্ছে না। তো তাকে তখন আমি একটা গ্রাফাইটিস একটা দিলাম। এবার তার প্রেজেন্ট সিমটমে কিন্তু গ্রাফাইটিস আপনি সবকিছু পাবেন না, অথচ তাকে ওই জায়গাটা থেকে, ওই যে ইনিশিয়াল জায়গাটা যেটা সাপ্রেশন, ওই জায়গাটা থেকে যদি বার করতে পারেন, তাহলে কিন্তু আপনি কেসটাকে ঠিক করতে পারবেন। আদারওয়াইজ যদি ওটা না পান, আপনি সারা জীবন ঘুরে মরবেন, অ্যাক্সিডেন্টাল কিওর ছাড়া কিচ্ছু হবে না। এবং প্যালিয়েশন সাপ্রেশন, বারবার বলছি, প্যালিয়েশন সাপ্রেশন বুঝবেন কি করে, বিশেষ করে সাপ্রেশন। আপনি যে পেশেন্টটা যে আরোগ্য হচ্ছে, তার ইনওয়ার্ড আউটওয়ার্ড ম্যানিফেস্টেশন দেখুন, তার মেন্টাল ম্যানিফেস্টেশন দেখুন। মেন্টাল ম্যানিফেস্টেশন ভালো দিকে যাচ্ছে না খারাপের দিকে যাচ্ছে, শুধু লোকাল সিমটম গুলো গেল কিনা তাতে কিছু যায় আসে না। লোকাল সিমটম তো যাবেই, যদি ভেতরে যদি তার ইনওয়ার্ড যদি বেটার হয় বা ভালোর দিকে যায়, অবশ্যই যাবে। যেমন ধরুন একটা ক্যান্সারের কেস বলছি, তার ওই ছোটবেলায় হুপিং কাশির সব ইয়ে ছিল এরকম। এটা আমার কেসটা, যদিও আমার নয়, যাই হোক। সেই পেশেন্টটাকে ড্রসেরা দেওয়ার পর, লাং ক্যান্সারের কেস ছিল, ড্রসেরা দেওয়ার পর সেই পেশেন্টটা দুর্দান্ত ইমপ্রুভ করে। তাহলে প্রশ্নটা কোথাও হচ্ছে, আমি কি তাহলে কাশির ওষুধ দিলাম? তা তো নয়। ফলে এই এই যে স্কিন ডিজিজ বলুন বা অ্যাকিউট কন্ডিশন বলুন, বা এই ধরনের ছোট
পূর্বের যেসব ডিজিজ গুলো আছে, এই ডিজিজ গুলো যদি ফেনোমেনাটা যদি আপনি পান, তাহলে আপনি কিন্তু করতে পারবেন, সারাতে পারবেন। কি আমরা পাই না, এই পাই না বলেই আমরা ফেলিওর হই। যারা খুব দক্ষ তারা কিন্তু অনেক কিছু বার করতে পারে, আপনিও পারবেন। আমি জাস্ট অ্যানালিটিক্যাল স্টাডিটা আপনাকে দিচ্ছি, আপনাকে চিন্তা করার জায়গাটা তৈরি করে দিতে চাইছি। এটা আপনি নিজেই করতে হবে, কারণ আপনার সমস্যা তো আপনাকে মেটাতে হবে। আচ্ছা, আমি কি বোঝাতে পেরেছি না উল্টো পাল্টা বলে ফেললাম? ঠিক বলেছেন স্যার, বুঝতে পেরেছি। একটু খাটুন, রোগীকে সময় দিন, রোগীর কথাগুলো লিখুন, রোগী কিরকম ভাবে বলছে ওই কথাটা লিখবেন। শুধুমাত্র সিমটম লিখলে হবে না, ভাষাটা লিখতে হবে রোগীর। এটা হ্যানিম্যান তো বলেছেন, তো আর রোগীর ভাষায় করতে হবে, হ্যানিম্যান তো বলেছেন। এরপরে আর কারো প্রশ্ন আছে? আর কোনো প্রশ্ন আছে কারো? হ্যাঁ বলুন আপনি। হ্যাঁ স্যার, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলুন। ওই কোনো বাচ্চার যদি পাওয়া যায় ছোটবেলায় কান দিয়ে আঠালো পুঁজ বেরোতো, সেটা ইঞ্জেকশন দিয়ে সারানো হয়েছে, তাহলে ওখানে কি কিছু গ্রাফাইটিসের গন্ধ পাওয়া যাবে? কার গন্ধ পাবেন আমি কি করে বলবো? ডায়াবেটিস হতে পারে, ওই সময়কার সিমটম গুলো নিন। এবং আরেকটা কথা বলে দিচ্ছি, ওই সিমটমটা শুধু নেবেন। আর এই ক্ষেত্রে বর্তমান সিমটম তো অনেক কিছু গন্ডগোল হতেই পারে, বর্তমান সিমটম অনেক কিছু চেঞ্জ হতে পারে। কোন সিমটমটার সঙ্গে যোগ করবেন? যে সিমটমটা ছোটবেলা থেকে এখনো পর্যন্ত আছে। ধরুন কানে আপনি পুঁজ পেয়েছেন, ছোটবেলায় কানে পুঁজ পেলেন, তার রং পেলেন, সব ঠিক আছে, এবার ওর সঙ্গে যোগ করবেন কোনগুলোকে না, আপনি যে সিমটমটা তার ছোটবেলা থেকে বর্তমান পর্যন্ত আছে এইটাকে তারপরে প্রায়োরিটি করবো। কারণ অনেক সিমটম আছে পরবর্তীকালে চেঞ্জ হয়ে যায়। আমরা এই যে আপনাকে তো এর আগেও তো আমরা বলেছি তো ক্লাসে, মিষ্টি খেতে আমি খুব ভালোবাসি, মিষ্টি খেতে ভালোবাসি, নুন খেতে ভালোবাসি। আমি জিজ্ঞেস করি যে কতদিন থেকে ভালোবাসেন, আমি জিজ্ঞেস করি তো। ফলে এইটা না বুঝলে হবে না। যে সিমটম গুলো অতীতে থেকে এখনো পর্যন্ত বর্তমান, তার সঙ্গে ওইটাকে যোগ করতে হবে। যোগ করার পর তার মেন্টাল স্ট্যাটাস গুলো নিতে হবে। এই মেন্টাল স্ট্যাটাসের মধ্যে যেগুলো ধরুন অতীত থেকে এখনো আছে, ওইটা বেশি গুরুত্বপূর্ণ। আমার কথাটা বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ স্যার, বোঝা গেছে। আর এমনি কানের পুজোর উপর ডাইরেক্ট প্রেসক্রিপশন করতে গেলে সাবপ্রেশন হয়ে গেলে বিপদ হয়ে যাবে কিন্তু। আরেকটা কোশ্চেন একজন করেছেন মনে হচ্ছে। জি স্যার, আমি জুবাইর। আজকের প্রোগ্রামের হোস্ট হওয়ার পরে আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই আমার ব্যক্তিগত জায়গা থেকে। সেটা হচ্ছে ক্রনিক কেসের জায়গা থেকে যদি আমরা কখনো পাই একাধিক মায়োজোমের সাপ্রেশন, যেটা হতে পারে বর্তমান সময়ে সোরাসিফিলিটিক সাইকোটিক তিনটারই সাপ্রেশন হয়ে আসছে, সেই ক্ষেত্রে এই কেসগুলোকে আমরা কোন মায়োজোমের প্রোটোকলে স্টার্ট করতে পারি, অথবা আমরা এগুলো শুরু করতে পারি কিভাবে চিকিৎসাটা? শুরু করবেন, আপনি রেকর্ডিংটা করবেন। রেকর্ডিং করার পর আপনাকে যেটা দেখতে হবে, তিনটে জিনিস দেখতে হয়। আমি আজকেও একটা কথা বলেছি, সাকসেস অর্ডার বলেছি, এটা একটা দেখবেন। দ্বিতীয় নাম্বার দেখবেন সেটা হচ্ছে যে এই যে সিমটম গুলো ডেভেলপ করছে কিভাবে, তার গতিটা কেমন, তার পেস, এটাকে পেস বলে, পেস। এই পেসটা কেমন, এইটা খুব গুরুত্বপূর্ণ। সিমটম শুধু মিললে হবে না, এই পেসটা মিলতে হবে, প্লাস ইন্টেন্সিটি, তীব্রতা। এইবার আপনি যখন প্রেসক্রিপশন যখন এরকম দেখবেন, এখন অনেক সময় হয় কি জানেন তো, বহু পেশেন্ট আছে, আপনি অনেক সিমটম পেলেন, স্কোয়ারলি মিলছে না, আপনি তখন কোনটা দেবেন? এই খুব সমস্যার জায়গা এটা, বর্তমান যুগে এটা প্রায়ই ঘটছে। তখন আপনাকে কি করতে হবে না, পেশেন্টটাকে স্কোয়ারলি যখন মিলছে না যখন, তখন আপনাকে কি করতে হবে যে তার এই কয়েকটা পয়েন্ট নিলেন। এক নাম্বার হচ্ছে তার অর্ডার অফ সাকসেশন, মানে অতীত থেকে বর্তমানের মধ্যে কোনো রোগের ধারাবাহিকতা আছে কিনা, এইটাকে ধরবেন।
তার স্পেসটা ধরবেন। এবার ধরুন পেজটা যদি দেখেন যে স্লোলি ডেভেলপ করেছে, স্লোলি সবকিছু, তাহলে হোয়াট ইজ দিস, এটা সাইকোসিসের দিকে যাবে। এইবার তারপরে হচ্ছে কি সিমটম গুলো কোনটা প্রমিনেন্ট আছে ডমিনেন্ট আছে দেখুন, কোন সিমটমটা, এগুলো বুঝতে হবে। ওইভাবে বুঝিয়ে আপনি ধরুন অ্যান্টিসাইকোটিক দিলেন, অ্যান্টিসাইকোটিক থেকে পরবর্তীকালে অ্যান্টিসরিকে আসতে হতে পারে, বা ওই থেকে অ্যান্টি সিফিলিসে আসতে পারে। এবার সিমটম গুলো চেঞ্জ হবে আপনার। এই চেঞ্জ হওয়ার পর যখন আপনার একটা জায়গায় দাঁড়াবে, তখন আপনাকে বুঝতে হবে যে আমি কি করব। তা এটা এই মৌখিকভাবে বলে দেওয়া যতটা সোজা, এটা যদি চেম্বারে আপনাকে আমি সামনাসামনি দেখিয়ে দিতে পারতাম কয়েকটা কেস, একটা দুটো কেস আমি দেখে নিলে আমি চট করে বুঝে যাবেন ব্যাপারটা কিরকম। তবু আমি একটু বোঝাবার চেষ্টা করছি। সেটা হচ্ছে কিরকম, যেমন ধরুন আপনি মাল্টি নিয়ে এসছেন, এবার সে আপনাকে কোন কোন কমপ্লেন গুলো করছে কিরকম, এই কমপ্লেন, তার চিপ কমপ্লেন কোনগুলো, এই চিপ কমপ্লেন গুলো আগে নেন। এবং তারপরে তার ওই যে আনকমন পিকুলার সিমটম কোনগুলো নেবেন, যে সিমটম গুলো তার ছোটবেলা থেকে এখনো পর্যন্ত আছে, এইটাকে তার আগে এগুলোকে আলাদা করলাম। এইগুলো কোনোদিন গন্ডগোল করে না, বেইমানি করে না। এইগুলো নেবেন। বংশধারার মধ্যে যেগুলো খুব প্রমিনেন্ট সেগুলো নেবেন। দরকার পড়ে তার বাবা মায়ের মানসিক বৈশিষ্ট্যগুলো নেবেন। মানসিক বৈশিষ্ট্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনার সাকসেশন অর্ডারকে মেনটেন করবে। যেমন ধরুন তাকে জিজ্ঞেস করুন বাবা মায়ের মধ্যে তোমার সঙ্গে কার মিল বেশি, সে যদি বলে বাবার সঙ্গে দারুণ দোস্তি, মিল বেশি বা দোস্তি তার বেশি, এরকম দোস্তিটাও খাবার পাওয়ার জন্য হতে পারে, কিন্তু এই জায়গাটা একটু এলিমিনেট করে নেবেন। ওরা নিয়ে যদি দেখেন সত্যি সত্যি ভালো সম্পর্ক আছে, তখন তার বাবার হিস্ট্রিটা নেবেন, বাবার তার মন মানসিকতা কেমন, তার সঙ্গে ছেলের মন মানসিকতা ট্যালি করছে কিনা, এটা যদি না করে তার ঠাকুরদার সঙ্গে ট্যালি করছে কিনা। আমরা শুধু ওই রোগের হিস্ট্রি গুলো নেই বা সৃষ্টিতে, রোগের হিস্ট্রি দিয়ে খুব বেশি দিয়ে এগোতে পারবেন না। আপনি যদি এই তার মানুষটার যদি হিস্ট্রি দেন, তখন কিন্তু এই সিমটম গুলো আপনাকে গাইড করবে যে আপনি কি দেবেন। শুধুমাত্র প্রেজেন্ট কমপ্লেন থেকে আপনি ধরতে পারবেন না, অনেক সময় ঝাড় খেয়ে যাবেন। এবং এই জায়গাটা আপনাকে দেখে তবে আপনাকে করতে, বারবার বলছি, ইন্টেন্সিটি কোনটার বেশি, খুব জোরদার ভাবে কোনটা প্রেজেন্ট করছে, এইটা আপনাকে দেখতে হবে। পেশেন্ট কমপ্লেন করছে কি, এবং যেই চ্যানেল একটা খুব দারুণ কথা বলেছেন, যে সিমটমটা খুব জোরদার আছে সেটা হচ্ছে অ্যাক্টিভ মায়াজমকে চিহ্নিত করে। মানে যেটা খুব কষ্টদায়ক তার মনের মধ্যে, শরীরের মধ্যে যেটা কষ্ট, শরীর বা মনে যে তীব্র কষ্ট যেটা আছে, সেই তীব্র কষ্টটা কোন মায়াজমের আন্ডারে আছে, সেখানে কটা মায়াজম মিলিয়ে আছে, তার মধ্যে কোন মায়াজমটা বেশি প্রবলতা বেশি, এইটা আপনাকে বুঝতে হবে। এই প্রবলতাটা যদি বুঝতে পারে, তখন আপনাকে অ্যান্টিমায়াজমিক একটা ওষুধ ওইখান থেকে। তার মানেটা কি, প্রত্যেকটা সিমটমে মায়াজমেটিক বেসটা চিনতে হবে। তারপরে আপনাকে কি করতে হবে, যে ক্ষেত্রে মিশ্র মায়াজম হবে, সেখানে মিশ্র মায়াজমের প্রত্যেকটা কম্পোনেন্টকে ভাগ করতে হবে সিমটম অনুসারে। সেই কম্পোনেন্টের মধ্যে কোনটা বেশি জোরালো, সেইটাকে ধরে আপনার প্রেসক্রিপশন করতে হবে। এটা মনে হচ্ছে খুব কঠিন, কিন্তু যখন আপনি করবেন, যখন বেশি সিমটম লাগে না, কোর পয়েন্টটাকে যেদিন চিনে ফেলতে পারবেন যে এই কোর পয়েন্টের উপর আমার প্রেসক্রিপশনটা করতে হবে, কোর পয়েন্ট বেশি লাগে না, দুটো চারটে সিমটম দিয়ে দেখবেন আপনি 2-3টে ড্রাগের মধ্যে চলে এসছে, তারপরে বাকিটা আপনার কোনো ব্যাপার না। এই আরেকটা কথা আপনাদের বলবো, মেটেরিয়া মেডিকা কিন্তু আমি আপনাকে ব্যক্তিগতভাবে, যেহেতু অ্যাজ এ সিনিয়র আমি এটা অনুরোধ করব, কেন্ট পড়ুন, কেন্ট। অন্য কিছু পড়লে তথ্য পাবেন কিন্তু সাজাতে পারবেন না। কেন্ট হচ্ছে খুব কঠিন, ভাষাটা খুব সোজা। কেন্ট বারে বারে পড়ুন, কেন্ট দেবেন মায়াজম, রোগী চিত্র তৈরি করা, রেপার্টারি, প্রত্যেকটা জায়গায় কেন্টের মুন্সিয়ানার কোনো তুলনা নেই। এবং কেন্টটা ভালো করে বুঝুন, একটা ড্রাগ 10 বার 12 বার 15 বার পড়ুন, পড়ার পর ভালো করে বুঝুন ড্রাগ পিকচার কি করে তৈরি করতে হয়। ওই ড্রাগ পিকচারটা যদি তৈরি করতে পারে, তখন এইগুলো আপনার হাতের মুঠে চলে আসে। এইবার অন্যান্য বই পড়ে নিশ্চয়ই পড়বেন, অন্যান্য বই পড়বেন না কেন, আগে বেসিক জায়গাটা শিখে নিন। এই বেসিক জায়গাটা না শিখে কিনা অবাক ভালো করে না শিখে যদি আমি বেশি হায়ার স্টাডি করতে যাই, আমি একদম মানে মাটিতে আছাড় খেয়ে মরব। তো সেটাই আমাদের অধিকাংশ হচ্ছে। কেনকে অনেকে অ্যাভয়েড করে, আবার কেন অনেকে বুঝতে পারে না, গন্ডগোল পাকায়।
তো আমি তো ক্লাসে সব কেন্টেরই সব আলোচনা করি, দেখবেন আমার অনেক ভিডিও আছে, শুনতে বলে বুঝতে পারেন আমি কি বলতে চাইছি। জি মায়াজাম নিয়ে যা যা বলছেন সবকিছু কেন্টের বই পাবেন আপনি, আমি পড়ুন না, এই ওই সাকসেশন অর্ডার পেস ইন্টেন্সিটি আপনি একটা পড়ুন, ওইখানে জোড়ানো হয়ে উঠেছে। এই ছোট্ট ছোট্ট জায়গাগুলোকে মাথায় আগে ঢুকিয়ে সেটাকে প্রয়োগ করার মতন ক্ষমতাটা অর্জন করুন, তখন দেখবেন আপনার কাছে এমনিতেই ধরা দেবে, কোনো অসুবিধা হবে না। আমি কি বোঝাতে পেরেছি আপনাকে? জি স্যার, ধন্যবাদ, বুঝতে পেরেছি। আপনি ন্যাট্রামি একটু ভয় একটু দয়া করে পড়ুন, অত 3-4 বার পড়ুন কি বাড়িতে গিয়ে, আজকে হয়তো হবে না, আমি পড়ুন, আমার কথাগুলো সব পেয়ে যাবেন কেন্টের বই থেকে, বুঝতেছি। জি আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? বাহারুল ভাই কি কিছু বলতে চাচ্ছেন কিনা? কোনো প্রশ্ন থাকলে সরাসরি করে ফেলেন। আচ্ছা, সম্ভবত আর কারো কোনো প্রশ্ন নেই। আমরা আজকের প্রোগ্রামের শেষ দিকে এসে গিয়েছি। ডাক্তার হামিম উদ্দিন ভাই, আমি আপনার সদয় অনুমতি প্রার্থনা করছি, আজকের ক্লাস শেষ করা যায় কিনা। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি স্যারের কাছে। স্যার, এ তো আমার ভয় লাগছে, এবার তো ভয় লাগছে আমার। না স্যার, একটা ইজি প্রশ্ন। এই হ্যানিম্যান, ডক্টর হ্যানিম্যান তার ক্রনিক ডিজিজ বইয়ের 95 নাম্বার পৃষ্ঠায় 95 নাম্বার পৃষ্ঠায় তিনি বলেছেন এমন যে নিজের প্র্যাকটিসে তিনি এই যে ট্রাইমায়াজমেটিক, যে আমাদের এই আব্দুল্লাহ জুবায়ের আজকের যিনি সঞ্চালক, জুবায়ের আমাদের সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের মেধাবী ছাত্র এবং উনি হচ্ছেন এমএস করা। তো এই জুবায়ের যে ভাই যে প্রশ্নটা করলেন সেটা হচ্ছে ট্রাইমায়াজমেটিক পেশেন্টে বা মিক্স মায়াজমের পেশেন্টের দিক থেকে আর কি, বিশেষ করে 3টা মায়াজম যদি সাপ্রেশন হয়। তো আমরা হ্যানিম্যানের ওই ক্রনিক ডিজিজের 95 নাম্বার পৃষ্ঠায় বিশেষ করে উনি সিফিলিসের যে অধ্যায়টা আছে ওনার, ওই সিফিলিসের আলোচনার মধ্যে একটা পর্যায়ে বললেন যে তিনি তার নিজের জীবনে, এবং তিনি বলছেন, আই হ্যাভ ইন মাই প্র্যাকটিস found only 2 cases of the 3-fold complications of the 3 chronic myosomes. টোটাল আলোচনাটা হচ্ছে তিনি মানে 3টা মায়োজোমকে মানে ক্যারি করে এই ধরনের 2টা পেশেন্ট ওনার লাইফে পেয়েছেন। সেখানে দেখা গেল তিনি বলছেন যে যেখানে দেখা যাচ্ছে সাইকোসিসের প্রাধান্য যেমন ছিল, সোরার প্রাধান্যও ছিল, সিফিলিসও ছিল, সেক্ষেত্রে তিনি প্রথম হচ্ছে অ্যান্টিসোরিক মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট শুরু করেছেন, অ্যান্টিসোরিক মেডিসিন দিয়েছেন। তারপরে 2টা মায়োজোমের মধ্যে যেটা বেশি মানে যেটার ইন্টেন্সিটি, স্যার যেটা বলছেন আর কি, যেটার ইন্টেন্সিটি সবচেয়ে বেশি সেটা মানে কে কেন্দ্র করে ট্রিটমেন্ট করেছেন আর কি। আবার আমরা এই বিষয়টাকে সম্ভবত এলেনের বইতে আমি এরকম দেখেছিলাম, আমার যতটুকু মনে পড়ে, যে যদি এরকম পেশেন্ট আমরা পাই, আর বর্তমান সময়ে এরকম কমপ্লিকেটেড পেশেন্ট তো পাওয়াটা খুব অস্বাভাবিক না, স্বাভাবিক, এটা অধিকাংশই তাই, অ্যাভেলেবেল। এই ধরনের পেশেন্টের দিক থেকে দেখা যায় যেই মায়োজোমটা সবচেয়ে বেশি ডোমিনেট করছে, ইন্টেন্সিটি যে মায়োজোমের সবচেয়ে বেশি, সেই অ্যান্টিমায়োজমেটিক ট্রিটমেন্ট মানে মেডিসিন দিয়ে আমরা ট্রিটমেন্ট শুরু করা, তারপরে হচ্ছে পর্যায়ক্রমে তারপরে যেটা মানে ডমিনেন্ট হবে, তারপরে যেটা ডমিনেন্ট হবে ওইভাবে ট্রিটমেন্ট করা আর কি। আসলে এখানে তো এটা তো কোনো কন্ট্রোভার্সি আমার কাছে মনে হয় নাই। তারপরে স্যার এটাকে আপনি কিভাবে বলবেন? আমি একটা খুব সহজ ব্যাখ্যা দিচ্ছি।
সেটা হচ্ছে যে হ্যানিম্যান অ্যান্টিসোরিক দিয়ে ট্রিটমেন্ট করতে বলেছেন, কারণ তিনি সোরার উপরে যতটা দখল করতে পেরেছিলেন। আপনি তার ইয়ে করুন, সাইকোসিস করুন, 2-3টা মাত্র সিমটম, সিফিলিস করুন, সেখানে 6-7টা সিমটম উনি আবিষ্কার করতে পেরেছিলেন। ঠিক আছে, তাহলে ব্যাপারটা কি হচ্ছে, তাহলে তার সোরার প্রাধান্য তখন অটোমেটিক থাকছে, ওই জন্য অ্যান্টিসোরিক দিয়ে উনি শুরু করেছেন। আমার পরিষ্কার বোঝা গেছে উনি কেন বলেছেন এই কথাটা। এইবার আমরা চিকিৎসা করতে গিয়ে কি দেখছি, এত বেশি কমপ্লিকেশন। ফলে আপনি ওই যে একটার পর একটা সেই ভাঁজ করা ইয়ের মতো আর কি, সেই কি বলবো, বই যেমন খাতা যেমন থাকে না পরপর, এবার আপনি উপরে কি দেখতে পাচ্ছেন, ওইটা সরিয়ে দিলে পরে তারপরটা কি আসবে আপনি তো নিজেও জানেন না। প্রত্যেকটা স্টেপে কিন্তু এইরকম আমাদের কমপ্লিকেশনের মধ্যে পড়তে হচ্ছে। এবং জেন কাঞ্জিলাল একটা জায়গায় বলছেন যে বিশ্বযুদ্ধের আগে আমি যত সহজে পেশেন্টগুলোকে সোজা করতে পারতাম, মানে সারাতে পারতাম, আমি পরবর্তীকালে পারছি না। আমি আপনাকে কি বলবো, আপনাকে এর আগেও ক্লাসে বলেছি যে আমি আমার প্রথম জীবনে যত সহজে রুগীগুলো সারাতে পারতাম, এখন তো এক একটা রুগীকে ভয় পাচ্ছি আমি যে পারবো কি পারবো না। মানে এমন জটিলতা আসছে, ওই যে বললাম আপনি কোন সিমটমটা ধরে প্রেসক্রিপশন করবেন, এইটা একটা বিরাট সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। ওই ক্ষেত্রেই গাইডলাইন হবে ওই যে সাকসেশন অফ অর্ডার, একটা হচ্ছে আপনার পেস অ্যান্ড ইন্টেন্সিটি, আর একটা কথা বললাম যে সিমটম গুলো জীবনের প্রথম থেকে এখনো পর্যন্ত আছে, এইগুলোকে আগে ধরা পড়িয়ে করো। এইগুলোকে ধরে প্রয়োজন হলে আমি সিম্প্যাথিকেও বাদ দিয়ে দিই, বহু ক্ষেত্রে সিম্প্যাথি বাদ দিয়ে দিয়েছি, ক্রুয়েলটি মতন এরকম মেন্টাল সিমটমকে বাদ দিয়ে প্রেসক্রিপশন করেছি, তা তো রেজাল্ট এসে গেছে। মানে এবং কেন্ট ওখানে খুব সরাসরি কথাটা বলেছে, এই আর্টের জায়গাটা বুঝতে হবে। আর্ট মানে এই নয় যে আমাকে সবগুলোকে মেলাতে হবে। আরে বাবা, আপনার সবগুলো মিলবে? সবগুলো তো মিলবে না, আপনার নিজের হাতেরই তো 5টা আঙুল এক নেই, কি করে মেলাবেন আপনি? মেলাতে পারবেন না, একদম আঙুলের ইয়ের মতো মেলে না। কদিন আগে একটা ক্লাস আমি বললাম তো, হ্যানিম্যানের লেখাতে কি তো বলেছি, ওটা ক্রনিক ডিজিজ থেকে সম্ভবত বলেছি, খুব সম্ভবত এই কদিন আগে, বেশি দিন না। হ্যানিম্যান বলেছিল ওইভাবে মেলে না। ফলে ব্যাপার হচ্ছে যে আমাকে দেখতে হবে কে শক্তিশালী আছে। একটা খুব সোজা উদাহরণ দিই, এটা আমার গুরু ডাক্তার তপন কাঞ্জিলাল একটা খুব সুন্দর কথা বলতেন, ডমিনেন্ট মায়াজম ধরবি কি করে। আমি স্যার মাঝে মাঝে পাজল হয়ে যাচ্ছি। বল শোন, তুই একটা ঘরে ঢুকেছিস, ওখানে অনেকগুলো ফল আছে, তো ঢুকেই তুই যে ফলের গন্ধটা নাকে পাবি সেটাই জানবি যে পেকেছে। এইবার তুই পেশেন্টকে, এই যে কালকে যেমন একটা ঘটনা আপনাকে বলি, পেশেন্টটা এখন জানি না শেষ পর্যন্ত কি দাঁড়াবে। পেশেন্টটা আমার আন্ডারেই ছিল এবং সেটা তাকে ইগনেশিয়া দিয়ে অসাধারণ ভালো রেজাল্ট ছিল, অসাধারণ মানে আউটস্ট্যান্ডিং রেজাল্ট ছিল। সেই পেশেন্টটা ডিটোরেট করতে করতে তার পেশেন্টের কন্ডিশন খুব খারাপ হয়ে গেছে এবং আমি 5টার একটা মেডিনা প্রেসক্রিপশন করেছিলাম, সেটা ফলস প্রেসক্রিপশন হয়েছে। কিন্তু যেহেতু ফলস প্রেসক্রিপশন হয়েছে আমি সাহসও পাচ্ছি না চট করে একটা কিছু চেঞ্জ করে। তার প্রায় 2 মাস বাদে আমি তাকে রিসেন্ট কস্টিকাম দিই। এইবার দেখুন, এই যে কস্টিকাম আমি তাকে অরাম মেটালিকামের কথা ভেবেছি, তার পেন হচ্ছে রাত 1:30-2টোর সময়, তাকে এমনি সারাদিন পেন আছে, রাত 1:30-2টোর সময় ঘুম ভাঙিয়ে দেয় ব্যথার চোটে, এত তার ব্যথা, নাইটে একটা পেশেন্ট। এবার হচ্ছে কি, আমি পেশেন্টে যখন বসেছি, যখন আলোচনা বসলাম যখন, তো তখন পেশেন্ট বলছে দাঁড়ান একটু জল নিয়ে আসি। হ্যাঁ, জল সে জল নিয়ে আসবেন কেন? বলে না, ওই কাশিটা যদি ওঠে না আমাকে জল খেতেই হবে, না খেলে কাশি কমবে না। দেখুন, আমি কোনো প্রশ্ন ছাড়াই এইটা পেলাম। দিস ইজ হাইয়েস্ট ইন্টেন্সিটি, উইদাউট এনি কোশ্চেনিং যখন আপনি পাবেন, এইটার গুরুত্ব অনেক বেশি। এটা মেন্টাল সিমটম হোক, ফিজিক্যাল সিমটম হোক, এর গুরুত্ব অনেক বেশি। আমরা বাহ, ভালো পয়েন্ট দিলাম, আমি সঙ্গে সঙ্গে লিখে নিলাম। এই যে হিস্ট্রিটা আমি তাকে পেলাম এবং তাকে আমি কস্টিকাম দিলাম, কিন্তু আমি অনেক সিমটম স্কোয়ারলি মেলাতে পারিনি। সেটা হচ্ছে কিরকম না, তা কাঁদলে পরে তার আরাম হচ্ছে, কাঁদলে আরাম হচ্ছে। আচ্ছা, এটা একটা গেল। সেখান থেকে আমি তাকে কস্টিকাম করতে, অকুপেশন অ্যামুলেশন, কাজে কমে থাকলে ব্যথাগুলো অনেক কমে যাচ্ছে, সেখানেও কস্টিকাম পাইনি। তাকে আমি দিলাম কিসের ভিত্তিতে? তার যে বাবা মারা গেছে 5 বছর আগে, সেই বাবাকে সে আজও প্রতি মুহূর্তে সে ভাবে। এবং রিসেন্ট 1 সপ্তাহ কি 10 দিন ধরে তার কি হচ্ছে, তার সব বাঁ দিকে অ্যাটাক, কিন্তু
খেয়াল করে দেখুন বাঁ দিকে একটা সাহসটা আমার কত দেখুন। এবার আমি কি করেছি, বলছে 1 সপ্তাহের উপর ধরে হাঁটতে পারছে না, ফুটফুড়িয়ে হাঁটছে। সে যে পড়ে গেছে এরকম ব্যাপারটা নয় কিন্তু। তাহলে এই যে 1.5-2 মাস ধরে কষ্ট ভোগ করতে করতে এই যে লেমনেস এসে গেল 1 নাম্বার। দ্বিতীয় না তার বাবা এই যে শোকটা, এই যে একটানা শোক, এই শোকে সে বিধ্বস্ত, তার চেহারা ভেঙে গেছে। এইগুলো সব দেখে আমি তাকে কিন্তু কস্টিক আমি প্রেসক্রিপশন করেছি। হ্যাঁ, তারপর তার পেচ্ছাপ করে ফেলছে, একটু কাশি হলেই পেচ্ছাপ করে ফেলছে, ওরে যাচ্ছে যে অবস্থা, মানে লজ্জা ঢাকার মতন অবস্থা নেই ভদ্রমহিলার। তাহলে এই যে ঘটনাটা ঘটলো, এই ঘটনা আমি কি করলাম, আমি পেচ্ছাপ ওই করে ফেলে ওইটা দেখে শুধু দেইনি আমি শুধু ভাবলাম ওই যে জলের ইয়েটা বললো যে জল খেলে আমার কাশিটা কম হয়, এই কথাটা যেটা বলেছে। এইবার আমি কি কি দেখলাম, আমি দেখলাম রাত 2-2:30টার সময় কস্টিকাম আছে কি। হ্যাঁ, কস্টিকাম সেকেন্ড গেটে বসে আছে। আপনি বলুন দেখি নাইট অ্যাগ্রাভেশন হলে কস্টিকামের কথা কি চট করে ভাবতে পারবেন? কিন্তু আমি তাকে কস্টিকাম দিলাম কেন? তার কারণ হচ্ছে কি, তার হচ্ছে অকুপেশন অ্যামোলেশন, উইপিং অ্যামোলেশন, এইগুলো সবগুলোই কিন্তু মেন্টাল সিম্পটম। এইগুলো কিন্তু সব শরিক ইন নেচার। তার পেশেন্ট একটা শরিক স্টেটে আছে। রাত্রিবেলা সে ব্যথা দিচ্ছে বটে, এই ব্যথাটা কিন্তু মোরাললেস সিপিলিটিক নেচার। সিপিলিটিক নেচার আর সিমটম প্রমিনেন্ট কে আছে? কেউ তো নেই। মেন্টাল সিমটমই তো বেশি গুরুত্বপূর্ণ। তাই মেন্টাল সিমটমের এখানে সোরাকে নির্দেশ করছে। তাহলে আমি কি করে দেবো? জল খেলে কমে যাচ্ছে, ঠান্ডা জল খেলে কমে যাচ্ছে, এই যে জল খেলে কমে যাচ্ছে, এটা তো কমন ব্যাপার। ওই জন্যেই এবং ওই লেম হয়ে যাচ্ছে দীর্ঘদিন ভোগার পর, লেম হচ্ছে কন্টিনিউস একটা গ্রিপে ভুগছে। এই যে ফ্যাক্টরগুলো, এইগুলো ধরে তাকে আমি কস্টিকাম দিয়েছি। আজকের রেজাল্ট হচ্ছে তার পেচ্ছাপ বন্ধ হয়ে গেছে, কাশি প্রায় নেই। সন্ধ্যাবেলা একবার একটা উঠেছিল, তারপর কি হয়েছে জানতে পারিনি। তাকে ওই একটাই কস্টিকাম 0.5 দেওয়া হয়েছে, একটা ডোজই দেওয়া আছে। আর আজকে ডোজ দেওয়ার কথা বলছিলেন তার সঙ্গে ডাক্তার, আর না বাবা অত দেওয়া যাবে না, আমি দেখবো তারপর বুঝে দেবো। আমি সাহস পাচ্ছি না দিতে, কারণ পেশেন্ট খুব সেন্সিটিভ পেশেন্ট। তাহলে এই যে দেখুন, আমি এখানে তাহলে কত সিমটম গুলো পেলাম না, তবু কস্টিকাম দিলাম। অরাম তো দিতে পারতাম, কিন্তু অরাম দিলে পরে স্যার হতাশা কোথায়? হতাশা তো নেই, হতাশা নেই তার মধ্যে। রাত্রিবেলা বাড়ছে এটা ঠিক আছে, সিপিলিন দেবো, সিপিলিন মানে সেই রকম মেন্টাল সিমটম নেই কিছু, আমি দেবো কোথা থেকে? আমাকে তো দেখতে হবে যে বর্তমান স্টেটটা কোন জায়গায় আছে। এই স্টেটটা কোন জায়গায় থাকলে পরে আমি বুঝতে পারি। যেমন এই যে আমি এর আগে ইগনেশিয়া শুধু সিম্পল সোডা নয়, একটি সোডার সঙ্গে সাইকোসিসের ব্লেন্ডিং, মানে সোডা সিপিলিস গেল, এবার চলে আসলো শরিক স্টেটটা চলে আসলো ব্লেন্ডিং, মানে এখান থেকে একটা ওষুধ আমরা দিতে পারলাম। এবং পরবর্তী রেজাল্ট কদিনের মধ্যে বুঝতে পারবো যে পেশেন্টটা প্যালিয়েশন হলো না সাপ্রেশন। গন্ডগোলের জায়গায় এগুলো এগুলো আপনি পাবেন প্র্যাকটিস করতে গিয়ে। বারবার বলছি ইন্টেন্সিটি যাকে খেয়াল করবেন। আর পেশেন্টটা যেমন আনকনসিয়াসলি আপনাকে কোনো সিমটম যদি বলে দিয়ে থাকে, ওটা গোল করে ঘিরে দেবে, ওটাকে ছাড়া যাবে না কোনোভাবে। আমি কি বোঝাতে পেরেছি? স্যার খুব ভালো বোঝাতে পেরেছেন। আমরা রাত হয়ে গেছে অনেক, একদম মন্ত্রমুগ্ধের মতো আপনার আলোচনা শুনলাম। আমি তো মনে করছি যে আজকের আলোচনায় সবাই এখনো প্রায় 38 জন শুনছে, মানে রাত, মানে গভীর রাত পর্যন্ত। আরো যদি আমরা মনে হয় আরো অনেক টাইম পর্যন্ত ক্লাস চালাই, আরো সবাই বসে থাকবে। সবকিছু মিলিয়ে ক্লাসটা খুবই প্রাণবন্ত হয়েছে। আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? আমি শেষে রঘুনাথ স্যার কিছু বলতে চেয়েছেন, রঘুনাথ স্যারকে অনুরোধ করছি। ধন্যবাদ। প্রশ্নটা অনেকভাবে ব্যাখ্যা করলেন, কিন্তু আমরা যদি এইভাবে কনক্লুশনে আসি তাহলে কেমন হয়? যে যখন যে মাইজমটা প্লেয়ার্ড আপ কন্ডিশনে থাকবে তখন তার ভিত্তিতেই আমরা ওষুধ দেব। এবারে অনেক সময় কি হয়, 3টে মায়াজমি সবাই সমান, এই বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, সেই ক্ষেত্রে অ্যান্টিসোরিক দিয়ে ট্রিটমেন্টটা শুরু করাটাই হচ্ছে যুক্তিযুক্ত। এটা আমার মনে আমার আশা করি বিষয়টা নিয়ে একমত হবেন। একমত স্যার, একমত। কারণ সোডাটাই তো আদি মায়াজম।
ওরাই তো সবগুলোকে ডেকে এনেছে। সব নাটের গুরু। হ্যাঁ হ্যাঁ ঠিক, এই কারণেই। ওরাকে দমন করতে পারলে অন্যগুলো আর দুর্বল হয়ে যাবে। কিন্তু অনেকে অনেকে এখানটায় গন্ডগোল করে যে অ্যান্টিসেপটিক দিয়ে ট্রিটমেন্ট শুরু করে দিল। আরে ফিজে তো অ্যান্টিসেপটিক রয়েছে, সেখানে কি চাইতে দেখতে হবে। সেই জন্যে প্রথম স্টার্টিংটাই আমাদের আসতে হবে যে কোন মলমটা ফ্লেয়ার্ড আপ কন্ডিশনে আছে। যদি সেই জায়গাটা আমরা না বুঝতে পারি, যেখানে তিনটে মায়াজমি একজন না একজন তো সামনে আসবেই, সবাই তো একসাথে আসবে না, সেখান থেকে যদি কোনোভাবে আমরা না বুঝতে পারি, সেখানে অ্যান্টিসেপটিক দিয়ে ট্রিটমেন্ট করাটা পরিমাণে কাজ হবে। এটা আমার ব্যক্তিগত মতামত। আমার যা আছে বলবেন নিশ্চয়ই আরো। হামিনুদ্দিন স্যারও আছেন। ধন্যবাদ সুন্দর বক্তব্যের জন্য। আমরা কেন্টের সেকেন্ড প্রেসক্রিপশনে চেঞ্জ অফ প্ল্যান অফ ট্রিটমেন্ট কজন বুঝি? বুকে হাত দিয়ে বলুন তো দেখি। এইসব ডাইরেক্ট প্রশ্ন করলে মানুষ রেগে যাবে আমার। দু জায়গায় হাত দিচ্ছি, কজন বুঝি আমরা? না ঠিক আছে, ওই জায়গাগুলো তো দরকার এবং অনেকটা বিস্তৃতভাবে আলোচনা সুন্দর হয়েছে। এমনি ওই স্কিন নিজের সাপ্রেসড হলো বা কোনো একটা নিজের সাপ্রেসড হয়ে কিছু হলো, সে তো সবাই বলবো আমরা, কিন্তু আজকের যে আলোচনাগুলো হয়েছে যে জায়গা থেকে, নিঃসন্দেহে অনেক অনেক ভালো। আমি সাপ্রেশনকে ইভালুয়েশন অফ সিম্পটমের মধ্যে কাজে লাগিয়েছি। এবার মেন্টাল সিমটম সাপ্রেশন হয়, এটা আমরা অনেকেই খেয়াল করি না। একটা বাচ্চা হয়তো আমরা দেখেছি, তাকে মা হয়তো বুকের দুধ দিচ্ছে, এইবারে মা কোনো রকম হয়তো মেন্টাল শক পেয়েছে, সেখান থেকে যে বাচ্চাটা মৃগের সৃষ্টি হতে পারে বা অন্য কোনো রোগের সৃষ্টি হতে পারে, এপিলেপসির মতো অবস্থা সৃষ্টি হতে পারে। এই জায়গাগুলো তো আমরা কি খেয়াল করি না, কিন্তু ভাবতে হবে যে রোগের সৃষ্টিটা কোথা দিয়ে হলো। এইগুলো আমরা যত গুরুত্ব দিয়ে বিচার করবো, তত আমাদের সফলতা আসবে। যাক, রাতও তো হলো, চলুক এরকম সুন্দর আলোচনা হোক, আমরাও একটু শুনি শিখি। আর হামিনুদ্দিন স্যারের উদ্যোগ, এই যে আজকের এই সমস্ত আলোচনাগুলো হচ্ছে, আমরা জানতে পারছি, মানে আমাদের জ্ঞান ভান্ডার একটু একটু পূরণ হচ্ছে আর কি। সেই জন্যে ধন্যবাদ সকলকে। ধন্যবাদ রঘুনাথ স্যারকে। আমি আজকের প্রোগ্রাম শেষ করার জন্য আমাদের শ্রদ্ধেয় আলোচক ডক্টর অমরনাথ চক্রবর্তী স্যারের কাছ থেকে শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি এবং শেষ করার জন্য ডক্টর হামিমুদ্দিন ভাইকে অনুরোধ করছি। জি ধন্যবাদ। রাত হয়ে গিয়েছে যেহেতু, আর আজকে আর আমরা কন্টিনিউ না করি, কারণ আমরা যদি শরীর ভালো না থাকে তাহলে কিন্তু আমরা আবার নেক্সট আমাদের যে কার্যক্রমগুলো আছে পরবর্তী দিনের, এগুলোতে হ্যাম্পার হবে। এজন্য আমরা আজকে এখানেই শেষ করি। ক্লাসটা রেকর্ড করা হয়েছে। আপনারা যারা যে গ্রুপে অ্যাড আছেন, আমি মনে করছি যে দর্পণের পক্ষ থেকেও ক্লাসটা রেকর্ড করা হয়েছে, আমিও রেকর্ড করেছি, আমাদের গ্রুপগুলোতে দিয়ে দেওয়া হবে, আপনারা শুনবেন। আমি শেষে শুধু স্যারের আজকের আলোচনার একদম কি পয়েন্টগুলো, স্যার বিশেষ করে এখানে যে সাইড একদম শুরু করেছেন, আঁচিলকে চুল দিয়ে বেঁধে রাখার মাধ্যমে কেটে ফেলে সাপ্রেশনের মাধ্যমে যে একটা পেশেন্টের হিস্ট্রি দিয়ে শুরু করেছেন, বার্নের কথা বলেছেন, যেটা বার্নিং এর মাধ্যমে মানে সাপ্রেশন, এখানে কোস্টিকামের কথা বলেছেন স্যার, এলিমিনেটিং প্রসেসের কথা বলেছেন, ল এর কথা বলেছেন, বিশেষ করে ন্যাচারাল ল যেটা উইথিন টু আউটওয়ার্ড, এটার ব্যাপারে স্যার আলোচনা করেছেন। একটা গুরুত্বপূর্ণ লাইন বলেছেন, অল ডিজিজ প্রসেস আর পারভার্টেড লাইফ প্রসেস। এই যে মানে
অনেক অনেক কিছু নতুন করে শেখা বা নতুন করে শোনা বা বিষয়গুলো স্যারের কাছ থেকে একদম মণিমুক্তর মতো আমরা পাওয়া। মিক্সড মায়োজমের কথা বলেছেন, বিশেষ করে অ্যান্টিসিপেটরি অ্যাংজাইটির কথা বলেছেন। অ্যাংজাইটি ফ্রম অ্যান্টিসিপেশন এর উপরে স্যার অনেক টাইম আলোচনা করেছেন। তো আমরা এছাড়া মানে একটা পেশেন্টের হিস্ট্রি নেওয়ার ক্ষেত্রে স্যার কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যেটা মানে আমি মনে করি স্যারের অভিজ্ঞতার আলোকে খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যে একদম ছোটবেলা থেকে এখন পর্যন্ত একটা সিমটমস আছে, সেই সিমটমসটার গুরুত্ব দিতে হবে এবং সেই সিমটমসটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। সাকসেশন অফ অর্ডারের কথা বলেছেন, ফেজের কথা বলেছেন এবং ইন্টেন্সিটির কথা বলেছেন। এর বাহিরেও আরো অনেকগুলো বিষয় আলোচনা হয়েছে। অ্যাংজাইটির কথা বলেছেন, এটাকে আবার সোরা, সিফিলিস, সাইকোসিসে কিভাবে এটার মানে কনভার্সন হয় সে বিষয়গুলো বলেছেন। সার্বিকভাবে আজকের আলোচনায় অনেকগুলো কি পয়েন্ট ছিল। আমরা যদি বিষয়গুলো নিয়ে চিন্তা করি, আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের প্র্যাকটিস জীবনে যদি আমরা এগুলোকে নিয়ে আসতে পারি এবং এগুলোর মাধ্যমে যদি আমরা আমাদের পেশেন্টকে যদি ট্রিটমেন্ট করার ক্ষেত্রে আমরা ভূমিকা রাখতে পারি, আশা করছি নিজেরাও বেনিফিটেড হব, পেশেন্টরাও বেনিফিটেড হবে। ওভারঅল যে হোমিওপ্যাথি, যে ন্যাচারাল সিস্টেম অফ ট্রিটমেন্ট, এটার যে বেনিফিট পেশেন্টরা পাবে। এবং আমাদের আজকের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকস, আমরা প্রায় কন্টিনিউয়াস 4th ক্লাস, সেপারেশন, প্যালিয়েশন, সেপারেশন অ্যান্ড কিউর। সেপারেশনের উপরেই আজকে অনেকগুলো বিষয় আলোচনা হয়েছে এবং সেটা কিভাবে কিউরের দিকে নিয়ে যাওয়া যায় এই বিষয়টা নিয়ে স্যার গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছেন। আমরা বিষয়ে এই ক্লাসটার মানে যে ভিডিও আছে সেই ভিডিওটা আমরা বারবার শুনবো, অবশ্যই আমরা উপকৃত হব, এতটুকু দৃঢ় বিশ্বাস আমাদের আছে। শেষে আজকে যারা উপস্থিত ছিলেন এবং আছেন, অমরনাথ স্যার, রঘুনাথ স্যার সহ আরো যারা আজকের ক্লাসে সংযুক্তি করলেন, বিশেষ করে শ্যামল ব্যানার্জি সহ আমাদের যিনি সঞ্চালক হিসেবে ছিলেন ডক্টর আব্দুল্লাহ আল জুবাইর সহ যারা আছেন, আকবর হোসাইন সহ যারাই কথা বলেছেন, সবাইকে আমরা আন্তরিকভাবে শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাই। আজকে আমরা এখানেই ক্লাস শেষ করতে চাই। স্যার, আপনি অনুমতি দিলে শেষ করব। আমি উপস্থিত সকল চিকিৎসকবৃন্দকে আমি আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাই। তারা এতক্ষণ কষ্ট করে বসে থেকে আমার বকানি শুনেছেন, এই জন্য তাদের আন্তরিক শ্রদ্ধা জানাই এবং সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকে বিদায় দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।